ঘটনাটি ঘটেছিল 1980 থেকে 90 সালের মধ্যে। এই ঘটনার মধ্যে দুটি ঘটনা রয়েছে। এই ঘটনা দুটি কিন্তু উনি ওনার আম্মুর কাছ থেকে শুনেছেন। ওনার আম্মুর কাছ থেকে শোনা অনুযায়ী যেভাবে ঘটনাগুলো আসলে ঘটেছিল সেই অনুযায়ী বর্ণনা করব। তো ওনার আম্মুর যেই চাচারা ছিলেন, এই চাচারা ছিলেন 3 জন, অর্থাৎ ওনার বাবা সহ। তো ওনাদের কিন্তু একটা উঠোন ছিল। এই উঠোনের চতুর্দিকে 4টা ঘর ছিল। প্রত্যেকটা ঘরে কিন্তু মাটির দোতলা। উঠোনের বাম পাশে ওনার আম্মুর বড় চাচার ঘর, আর উঠোনের ডান পাশে ওনার আম্মুর মেজো চাচার ঘর। তো ওই উঠোনের এক সাইডেই কিন্তু অনেক পুরনো একটি তেঁতুল গাছ ছিল, অনেক বড় তেঁতুল গাছ। আর বাড়ির একটা পাশে পুকুর, আর বাড়ির আর একটা সাইডে রাস্তা রয়েছে। আগে মাটির রাস্তা ছিল, এখন অবশ্য পাকা হয়ে গেছে বলে জানিয়েছেন। তো বড় চাচা মূলত উনি যখন বিয়ে করেছেন এরপর মূলত একটা সমস্যা দেখা দিল। সেটা হচ্ছে ওনার স্ত্রী যখন সন্তান সম্ভবা হলেন, তো স্বাভাবিকভাবে সবকিছু চলছিল, একদম সবকিছু ঠিকঠাক। যখন ডেলিভারির সময় আসলো, ডেলিভারি হলো, তখন সবাই বেশ অবাক হয়ে গেলেন। কেননা স্বাভাবিকভাবে ভূমিষ্ঠ একটা সন্তান, তার কিন্তু একটা নির্দিষ্ট ওজন থাকে। যেহেতু স্বাভাবিকভাবে ভূমিষ্ঠ হয়েছে, আগে ভূমিষ্ঠ হয়নি, দেখা গেল বাচ্চাটি এত ছোট, হয়তো বা লম্বায় 5 ইঞ্চি বা সর্বোচ্চ 6 ইঞ্চি, ছোট্ট একটা পুতুলের মতো। সে কান্না করলেও এত আস্তে শোনা যেত যে বোঝাই মুশকিল হয়ে যেত। সে কিছুই খেতে চাইতো না, এমন একটা অবস্থা। সবাই অবাক হয়ে গেলেন এই কারণে, কারণ হচ্ছে একদম স্বাভাবিকভাবে ভূমিষ্ঠ হলো, গর্ভাবস্থায় পেটের যে অবস্থাটা ছিল সেটাও কিন্তু দেখে মনে হয়নি কখনোই যে বাচ্চাটা এত ছোট হবে। তবে এখানে একটা ব্যাপার ওখানকার লোকজন চিন্তা করেছিলেন, তা হচ্ছে ওই সময় তো অনেক আর্লি বিয়ে হয়ে যেত সবারই, মেয়েদের অনেক আর্লি বিয়ে হয়ে যেত, প্রথম সন্তান, আর চাচির বয়সও ছিল কম। হতে পারে যে এই কারণে এরকম সমস্যাটা হয়েছে, এটা ওনারা স্বাভাবিকভাবেই নিয়েছেন। এই বাচ্চাটা আসলে ওভাবে তো কিছু খেতে পারতো না, একদম ছোট্ট একটা পুতুলের মতো দেখা যায়। বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার 14-15 দিনের মাথায় মারা যায়। সবাই ধারণাই করেছিল বাচ্চাটা আসলে টিকবে না, কেননা এতটুকু বাচ্চা খাওয়া দাওয়া করতে পারছে না, তার মুখটা এত ছোট যে মুখের মধ্যে খাবার দেয়াটাই একটা কঠিন ব্যাপার। মায়ের বুকের দুধও খেতে পারে না, খুব কঠিন একটা অবস্থা। তো বাচ্চাটা মারা যায়। বাচ্চাটা মারা যাওয়ার পর ওনারা চিন্তা করলেন যে এটা স্বাভাবিক বিষয়, এরকম হয়। এরও বেশ কিছুদিন পর চাচি যখন আবার গর্ভবতী হলেন, স্বাভাবিকভাবেই ওনার আবার সন্তান ভূমিষ্ঠ হলো। এবারও কিন্তু সেম ঘটনা, একদম ছোট্ট একটা বাচ্চা। তবে আগের বাচ্চার থেকে এই বাচ্চার মধ্যে একটা পার্থক্য ছিল। আগের বাচ্চাটা দেখতে একটা ছোট্ট পুতুলের মতো ছিল, এও পুতুলের মতো, তবে একে দেখলে অনেকটা ভয় ভয় নাকি লাগতো। তারপরও এই বাচ্চাটা যেন বেঁচে থাকে, এর জন্য ওনাদের চেষ্টার কমতি ছিল না। একদিন ঘটে একটা ঘটনা, সেটা হচ্ছে বাচ্চা মানুষ তো ওয়াশরুম করে দেবে, এটাই স্বাভাবিক বিষয়। তো ওনারা বাচ্চাটাকে কোলে নিয়ে একটা সাইডে গিয়েছিলেন, হঠাৎ করে ওয়াশরুম করে দেয় আর কি। এখন কি করবেন, তখন একটা চিন্তা আসলো, ঠিক আছে শরীরে তো করে দিয়েছে, একটু ধুয়ে ফেলা দরকার। বাচ্চাটাকে কোলে নিয়ে ওনারা ওয়াশরুমে ঢুকেছেন, একজন আর কি ঢুকেছেন। তো এটা পরিষ্কার করছেন। তো গ্রামে ওই সময় যে ওয়াশরুমগুলো ছিল, দেখা যাচ্ছে যে গোল গোল যে বৃত্তাকার স্ল্যাবগুলো, এই স্ল্যাবগুলো বসানো হতো, এরপরে আবার একটা চাকতির মতো উপরে বসিয়ে দেওয়া হতো। সেখানে এরকম তো আমাদের যে কমোড সিস্টেম আমরা দেখি, তখন তো এরকম ছিল না। লো কমোড যেগুলো, ওই শেপে কিন্তু একটা চাকতির মতো তৈরি করা হতো। তো ওই ওয়াশরুমটা ছিল ওই রকম। হয়েছে কি, ওয়াশরুমের মধ্যে যখন ওই বাচ্চাটাকে নিয়ে ঢুকেছে, তখন ঘটে এক অদ্ভুত ঘটনা। ওই যে ওয়াশরুমের যে ছিদ্রটা, ওই চাকতির যে ছিদ্রটা, মনে হচ্ছে ওখান থেকে এমন একটা চুম্বকের আকর্ষণ কাজ করছে। আমাদের হাতে যদি কোনো চুম্বক পদার্থ থাকে এবং আর একটা পাশে শক্তিশালী যদি চুম্বক থাকে, তাহলে
ওপাশ থেকে যদি টান দেয়া হয়, অর্থাৎ চুম্বক যদি আকর্ষণ করে হাতে থাকা ওই জিনিসটাকে, তাহলে কিন্তু আমাদের হাতে থাকা ওই জিনিসটা ওই চুম্বকের কাছে চলে যাওয়ার চেষ্টা করবে। আমরা চাইলেও আটকিয়ে রাখতে পারবো না, ছুটে চলে যাবে। তখন ওনার কাছে মনে হলো যে এই নিচ থেকে মনে হচ্ছে চুম্বক জাতীয় কিছু আকর্ষণ করছে। উনি শক্ত করে ধরবেন ভাব, এর মধ্যেই হয় কি, সা করে ওই বাচ্চাটা একদম ওই ছিদ্র দিয়ে ভেতরে চলে যায়। তখন উনি তো চিৎকার চেঁচামেচি শুরু করেছেন, লোকজন চলে আসে। তখন উপরের ওই অংশটা খুলে ফেলা হয়। ওখানে যারা শ্রমিক ছিলেন তাদেরকে দিয়ে অনেক খোঁজাখুঁজি করা হয়েছিল, ওই বাচ্চার ডেড বডিও আর পাওয়া যায়নি, একদম ভ্যানিশ হয়ে গিয়েছিল। এই ঘটনার পর মূলত পরিবারের সদস্যদের মাথার টনক নড়ে যে আরে এইটা কি হলো, এইটা তো স্বাভাবিক বিষয় না। হ্যাঁ ঠিক আছে, দুইটা বাচ্চা কোনো কারণে ছোট হতে পারে, কিন্তু এখন যেটা হলো এটা তো স্বাভাবিক কিছু না, নিশ্চয়ই এখানে অন্য কোনো ব্যাপার রয়েছে। ওখানে ওনাদের খুব পরিচিত একজন ইমাম ছিলেন, যার বাড়ি নোয়াখালী। তো উনি অনেক আগে এই এলাকায় এসেছিলেন। ওনার বয়স তো অনেক হয়ে গিয়েছে, ওই সময় কম ছিল। তো উনি কিন্তু একটা কাচারি ঘরের মধ্যে থাকতেন, মসজিদের ইমামতি করতেন। অত্যন্ত পরহেজগার, নম্রভাষী, ভদ্র একজন মানুষ। ওনার কাছে যখন এই বিষয়টা বলা হয়, তখন উনি বললেন যে ঠিক আছে, আমি আমার মুখবির জিনদের কাছ থেকে তথ্য নিতে পারি কিনা দেখি, ওরা কি বলে, কেন এমনটা হলো। উনি 2 দিন সময় নিলেন। উনি আশা করেছিলেন হয়তো বা একদিনের মধ্যেই কোনো কিছু জানাতে পারবেন, বা এক বেলার মধ্যেও কিছু জানাতে পারবেন। তারপর 2 দিন সময় নিয়েছিলেন। 2 দিন পর উনি কিন্তু বড় চাচাকে ডেকেছেন। ডাকার পর বেশ কিছু অদ্ভুত রকমের তথ্য দেন। উনি জানান যে ওনার জিনেরা কখনোই এত সময় নেয় না তথ্য নেওয়ার জন্য, খুব অল্প সময়ের মধ্যে তথ্য নিয়ে আসে। তবে এইটা বেশ জটিল একটা বিষয়। এই কারণে জটিল বিষয় যে ওনার জিনেরা বলেছে আপনাকে যতটুকু তথ্য দিব আপনি ততটুকুই শুনবেন, এর বাইরে আমাদেরকে নতুন করে কোনো প্রশ্ন করবেন না। আর যতটুকু তথ্য দিব আপনাকে পুরো তথ্যটাই আপনি ওই পরিবারকে বলতে পারবেন, কিন্তু এর বাইরে আর কোনো কথা বলা যাবে না। আর এই বিষয় নিয়ে খুব বেশি আগানোও যাবে না। সমাধানও বলে দিব, এটাই সমাধান। এরপর তো হুজুর বলছেন যে ঠিক আছে বলো। তখন ওরা বলেন যে এই যে তেঁতুল গাছটা রয়েছে, এই তেঁতুল গাছে অনেক আগে থেকেই জিনেদের আনাগোনা রয়েছে, এটা ওই পরিবারের লোকজনও জানে। যখন বড় চাচা শুনলেন ইমাম সাহেবের কাছ থেকে, তখন বললেন হ্যাঁ আমরা তো জানি, তবে আমাদের ওরকম তো কোনো ক্ষতি করেনি। তখন ওই হুজুর বললেন যে তার জিনেরা জানিয়েছে মূলত ওই তেঁতুল গাছে থাকা জিনেদের প্রভাবে এই সমস্যাটা তৈরি হয়েছে। এখন সমাধান একটাই, সমাধান হচ্ছে ওই জিনেরা বলেছে এই তেঁতুল গাছটা কেটে ফেলতে হবে। কেটে ফেলার পর গ্রামের গরিব দুঃখীদেরকে একবেলা খাইয়ে দিতে হবে। সেটা ওর একটা গরু জবাই করে হোক বা এরকম কোনো কিছু দিয়ে হোক, খাবার খাইয়ে দিতে হবে, এটাই সমাধান। তখন বড় চাচা বললেন যে যেহেতু অনেক পুরনো তেঁতুল গাছ, এখানে তো এই যে জিনেদের বসবাস রয়েছে, কাটলে কোনো সমস্যা হবে না তো। তখন ওই হুজুর জানান যে এই একই প্রশ্ন জিনেদেরকে করলেও জিনেরা কোনো উত্তর দেয়নি, বলেছে যে তারা তাদের মতো করে আলোচনা করেই এই বিষয়টা জানিয়েছে, সুতরাং এটা নিয়ে আর কোনো কথা বলা যাবে না। তো এটা শোনার পর বড় চাচা তার কোনো কথা বললেন না। উনি বাসায় এসে সবাইকে এই বিষয়টা বললেন। সবাই তো অবাক হয়ে গেছে, হায় হায় সর্বনাশ, এই ঘটনা। এরপর ওই গাছটা ঠিকঠাক মতোই কেটে ফেলা হয়। কেটে ফেলার সময় যে কোনো সমস্যা হবে বিষয়টা এরকম না। কেটে ফেলার পর গ্রামের গরিব দুঃখীদেরকে খাইয়ে দেওয়া হয়। তো এরপরে কিন্তু বড় চাচার 2টো সন্তান হয়েছে, তারা স্বাভাবিকভাবেই ভূমিষ্ঠ হয়েছে, তারা এখনো আল্লাহর রহমতে সুস্থ স্বাভাবিকভাবেই আছে। তো এটা ছিল একটা ঘটনা। পরের অংশে কিন্তু আমরা ওই হুজুরের প্রসঙ্গটাতে আবারও আসবো ইনশাল্লাহ। তো এর পরের যে ঘটনাটা, এটা কিন্তু মেজো চাচার সাথে ঘটেছিল, অর্থাৎ মেজো চাচার পরিবারের সাথে ঘটেছিল। মেজো চাচার 1 ছেলে 1 মেয়ে। তো ওনার যে মেয়ে, তার সাথে ঘটা আর কি ঘটনা। তো ওনার মেয়ে ছোটবেলা থেকেই আল্লাহর রহমতে যথেষ্ট সুন্দরী ছিলেন। ওনার বয়স যখন 15-16 বছর, এই সময়টা বলছি যে ঘটনার সময়টা 1980 দশকের শেষ দিকে, এক্সাক্ট সাল বলা মুশকিল, 1980 দশকের একদম শেষ দিকের ঘটনা আর কি। তো যখন তার বয়স 15-16 বছর, তখন ওনার কাছে একটা জিন আসতো, খুব বয়স্ক একটা জিন। উনি সর্দার গোছের জিন না,
তবে একটা গোত্রের যে সর্দার থাকে, সর্দারের ঠিক নিচের যে পদ, এই পদে উনি ছিলেন। তো উনি আসতেন, খুব পরহেজগার জিন। তো সে এসে তাকে মেয়ে বলে সম্বোধন করতেন, যে মা, আমি তোমাকে তো খুব পছন্দ করি, তুমি একটা ভালো মানুষ, ভালো মেয়ে, আমি তোমার কাছে মাঝে মাঝে আসবো, তোমার কোনো সমস্যা হলে আমাকে বলো। তো এভাবে মাঝে মাঝে আসতো। আর যখন আসতো, বিশেষ করে একদম ভোরবেলা, ভোর বলতে একদম তাহাজ্জুদের সময় আসতো, অল্প সময় থাকতো, চলে যেত। আর যখন আসতো, হাদিয়া হিসেবে খাবার নিয়ে আসতো, এমন কিছু খাবার যে খাবারের যে ঘ্রাণ, এটা অন্যরকম। তবে এই খাবারগুলো থেকে কাউকে ভাগ দেয়া যাবে না, এটা কিন্তু বলা ছিল ওই জিনের। তখন নাকি উনি কি করতেন, ওই খাবার খাবার পর হাত ধুতেন না, কোনো কিছু দিয়ে মুছে রাখতেন হাত, পরে ধুতেন। সকাল হলে এই হাতের যে গন্ধ, যে সেন্ট, এটা আবার শুকাতেন অন্যদেরকে, দেখো যে আমি এরকম খাবার খেয়েছি। এরপরে উনি হাত ধুয়ে ফেলতেন আর কি। ওই গন্ধ শুকানোর জন্য কিন্তু ওনার কোনো ক্ষয়ক্ষতি হবে বিষয়টা এরকম না, এটা নিয়ে ওরকম কোনো সমস্যা ছিল না। এভাবে দিন যাচ্ছিল। আস্তে আস্তে হয় কি, পরিবারের লোকজন যখন বুঝতে পারে, তখন ওনারা এই যে যিনি আসেন তাকে ভূত দাদু বলে সম্বোধন করতেন, ভূত দাদু। তো এই ভূত দাদুর যে আসা যাওয়া, এটা তো পরিবারের লোকজন বুঝতে পেরেছে। তাদের যে আত্মীয় স্বজন একদম কাছে আর কি, যারা ওই উঠোনের চারদিকে যাদের ঘর বাড়ি, ওনারা তো জানেন। তো এক কথায় দুই কথায় চারদিকে বিষয়গুলো কিছুটা ছড়িয়ে পড়ে। তখন বিভিন্ন মানুষজন বিভিন্ন সমস্যা নিয়ে আসে, অনেকে ব্ল্যাক ম্যাজিক রিলেটেড সমস্যা নিয়েও ওনার কাছে আসেন। তো উনি তো আর এইগুলো সমাধান জানেন না, ওনার কাছে শুধু ওই জিনটা আসে, কিছু খাবার দেয়, তারপর চলে যায়, একটু গল্প গুজব করে, এটাই, আর কিছু না। তখন উনি যখন এই বিষয়টা নিয়ে আলোচনা করলেন যে আমার কাছে তো এরকম লোকজন আসে, আমি কি করব, তখন নাকি ওই ভূত দাদু বলেছিলেন যে না, তুমি এটা নিয়ে কোনো কাজ করতে পারবে না। প্রথমত এগুলো নিয়ে কাজ করলে অনেক শত্রু তৈরি হয়ে যায়। কালো জাদুর সাথে অনেক জিনেদের সরাসরি সম্পর্ক থাকে। যদি কালো জাদু কাটানো সংক্রান্ত কোনো কাজ করা হয়, তাহলে এই জিনগুলো তোমার শত্রু হয়ে যাবে। আমার তো বয়স হয়েছে, আল্লাহ যখন তখন আমাকে নিয়ে যেতে পারেন, তখন কি হবে? তখন তো এই জিনগুলো তোমাকে আক্রমণ করবে। সুতরাং আমি তো তখন থাকবো না, আর সবসময় তো কাউকে প্রোটেকশন দেওয়া সম্ভব হয় না, তখন সমস্যা হবে। সুতরাং এই কাজগুলো করা যাবে না। হ্যাঁ, মানুষজন আসে সোয়াবের নিয়েতে, অন্যের উপকারের নিয়েতে যে কাজগুলো করা যেতে পারে, সেটাও কিন্তু করা যায়। তো এটা বলার পর নাকি ওই ভূত দাদু বলেছিলেন যে কি কি কাজ করা যাবে। প্রথমত বদ নজর রিলেটেড, কারণ নজর লেগেছে, নজর লেগে শরীরটা খারাপ হয়ে যাচ্ছে, পেটে সমস্যা হয়েছে, বা জ্বর চলে আসছে, এইটা যেটার সাথে জিনের সম্পর্ক নাই। আবার দেখা যাচ্ছে যে বিয়ে হচ্ছে না কোনো কারণ ছাড়াই, জাদুটোনা না, কোনো কারণ ছাড়াই। তো এটার জন্য কিছু পানি পড়া বা কিছু ঝাড়ফুঁক, একদম সাধারণ কিছু। আর হচ্ছে সাধারণ অসুস্থতা, মানুষের জ্বর আসছে, মাথা ব্যথা করছে, যেগুলোর সাথে কালো জাদু বা জিনের সম্পর্ক নাই। তো এই ধরনের চিকিৎসাগুলোর যে পদ্ধতি, এই পদ্ধতি নাকি এই ভূত দাদু ওনাকে জানিয়ে দিয়েছিলেন। তো সেই অনুযায়ী মাঝে মাঝে কেউ আসলে, একদম ওই গ্রামের কেউ আসলে উনি এটা দিতেন। আল্লাহর রহমতে ভালো হতো, অনেকেই ভালো হয়ে যেত আলহামদুলিল্লাহ। এখন হলো কি, এক কান দুই কান করে করে চারদিকে ছড়িয়ে পড়তে লাগলো। আর এই ছড়িয়ে পড়ার পেছনে সবচেয়ে বেশি ভূমিকা যিনি রেখেছিলেন, তা হচ্ছে ওনার আপন মা। উনি কথা পেটে রাখতে পারতেন না, উনি বিভিন্ন জায়গায় যেতেন, বলতেন যে আমার মেয়ের কাছে তো একটা জিন আসে, সে কিন্তু এরকম তদবির দেয়, তোমরা এসো। তো এই যে এইভাবেই আরো ছড়িয়ে যায়। একটা সময় ওই ভূত দাদু এসে ওনাকে বলেছিলেন যে তোমার মা তো কাজটা ভালো করতেছে না, তোমার মা কিন্তু আমারও ক্ষতি করতেছে, তোমারও ক্ষতি করতেছে। আমার ক্ষতি আমি পুষিয়ে নেবার চেষ্টা করব, কিন্তু তোমার যে ক্ষতিটা হবে, এটা তো আসলে অপূরণীয় ক্ষতি হবে। তোমার মাকে বলো যে এই সমস্ত কথাবার্তা বলা বন্ধ করতে। শুরুতে অল্প কিছু লোকজন উপকার পায় এরকম চিন্তা করেই কিন্তু অনুমতি দিয়েছিলাম, এবং আমি সেটা তোমাকে শিখিয়ে দিয়েছি। এখন কিন্তু বিষয়টার ওই দিকে নাই, বিষয়টা এখন অন্য পর্যায়ে চলে যাচ্ছে। এর মধ্যে নাকি বেশ কিছু তান্ত্রিক কবিরাজও আসছে, যে এই যে ওনার কাছে যে জিন আসে ওনাকে দেখতে। এটা কি আসলে পসিবল? এটা তো পসিবল না। জিনকে উনি কিভাবে দেখাবেন?
আবার অনেকে আসছে কোন উদ্দেশ্য নিয়ে, এই উদ্দেশ্যটাও আসলে ধরতে পারতেন না। তো যদি বোঝা যেত যে এই লোকগুলো আসলে তান্ত্রিক কবিরাজ, তাদের সাথে আর উনি কথা বলতেন না, ওনাদেরকে বলতেন যে আপনারা চলে যান, ভদ্রভাবেই বলতেন যে চলে যান। এদিকে হয় কি, একবার ভোরবেলা ওই ভূত দাদু আসছেন, এসে ওনাকে বলতেছেন যে দেখো মা, আমি আর মনে হয় আসতে পারতেছি না, খুব সমস্যা হয়ে যাচ্ছে, এই কথা বলেই চলে যান। এরপর স্বপ্নের মধ্যে এসে বলতে থাকেন যে তোমাদের বাসার চতুর্দিকে এমন একটা প্রতিরক্ষা বলয় তৈরি হয়েছে, আমি তোমাদের বাসায় ঢুকতে পারি না। আর এই কাজটা করছে কোনো অমুসলিম জিন না, কোনো ইফরিত শ্রেণীর জিন না, মুসলিম জিনেরাই করেছে। তারা আমাদের গোত্রের শত্রু, অন্য গোত্রের জিন আর কি, যার কারণে আমি কিন্তু আসতে পারতেছি না, তোমার সাথে আর হয়তো বা দেখা হবে কিনা জানি না। এটা বলে ওই স্বপ্নের মধ্যেই ওই ভূত দাদু চলে যান। এরপর থেকেই এই আপুর কিন্তু শরীর মারাত্মকভাবে খারাপ হতে থাকে। মাত্র 7 দিনের ব্যবধানে ওনার শরীর মারাত্মক খারাপ হয়ে যায়, কিচ্ছু খেতে পারেন না, শরীর শুকিয়ে গেছে, অবস্থা খুবই খারাপ। এখন এটা সমাধান কি? তখন কিন্তু ওই যে যেই হুজুর ইমাম সাহেব যার কথা বললাম আর কি, ওনার কাছে পরিবারের সদস্যরা যান। তখন উনি বলেন যে ঠিক আছে, বিষয়টা আমি দেখি কি করা যায়, রাতের বেলা আমি দেখি। তখন ওই যিনি হুজুর, ওই নাকি রাতের বেলা যখন বসেছেন, ওই আপুর সাথে থাকা ওই বয়স্ক পরহেজগার যে জিন, ভূত দাদু যাকে বলা হয় আর কি, ওনাকে যখন ডেকেছেন, মাত্র কয়েক ডাকের মধ্যেই চলে আসছেন। এসে তার সাথে কথোপকথন হচ্ছে। তখন হুজুর বলেন যে এই মেয়েটার এই সমস্যাটা কেন হচ্ছে। তখন ওই ভূত দাদু বেশ কিছু তথ্য দেন। সেটা হচ্ছে, ওই ভূত দাদু বলেছেন যে মূলত ওনার অপোজিশন যে গোত্রগুলো রয়েছে, এই একটা গোত্রের কিছু মুসলিম জিন, এই মুসলিম জিনেদের সাথে ওনাদের আগে থেকে শত্রুতা ছিল, দেখা যাচ্ছে বিভিন্ন কারণেই শত্রুতা তৈরি হয়েছে। আর এই যে ইনি তো সর্দারের ঠিক পরের, সর্দারের যদি কিছু হয় বা ওনার মৃত্যু হয়ে যায়, তাহলে উনি সর্দার হবেন। আর দেখা যাচ্ছে সর্দারকে বিভিন্ন বিষয়ে পরামর্শ উনি দিয়েছেন, যেই পরামর্শে তাদের ক্ষতি হয়েছে, এই কারণে ওনার উপর ওরা ক্ষিপ্ত ছিল। তো ওরা যে কাজটি করেছে সেটা হচ্ছে, যেহেতু এই মেয়েটাকে এই ভূত দাদু খুব স্নেহ করতেন, ভালোবাসতেন, তো তার পছন্দের যেই জিনিসটা, এই জিনিসটাকে ওরা আক্রমণ করেছে। ওরা তো সরাসরি গিয়ে ওই গোত্রকে আক্রমণ করতে পারতেছে না, তার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এই মেয়েটাকে ক্ষতি করলে ওই ভূত দাদু কষ্ট পাবেন, যার কারণে এই মেয়েটার উপর ওরা এইভাবে আক্রমণ করেছে এবং আস্তে আস্তে তাকে মেরেই ফেলবে, আর অল্প কিছুদিনের মধ্যেই মেরে ফেলবে আর কি। এটাই তাদের পরিকল্পনা। এখন সমাধান কি? সমাধান বিষয়টা বেশ জটিল। ওই ভূত দাদু জানান, যেহেতু এটা কালো জাদুর কারণে হয়নি, ওরা সরাসরি ওই মেয়ের শরীরে ঢুকে মেয়েটার ক্ষতি করছে, আর বাড়ির চতুর্দিকে এক ধরনের একটা বলয় সৃষ্টি করে রেখেছে যাতে করে আমি আসতে না পারি। সুতরাং ওদেরকে দিয়েই এই সমস্যাটার সমাধান করাতে হবে। সেটা কিভাবে? তখন ওই ভূত দাদু বললেন যে ওরা যেহেতু অন্য গোত্রের, আমি আমার সর্দারের সাথে কথা বলে ওদের সর্দারের কাছে চিঠি পাঠাবো। তখন সর্দার সহ ওরা এখানে আসবে আপনার কাছে, আমিও আমার সর্দারকে নিয়ে এখানে আসব। আর আমার আর একটা বন্ধু আছে যে যোদ্ধা গোত্র যেগুলো রয়েছে জিনেদের মধ্যে, এই গোত্রের সর্দার, তো সেও তার বেশ কিছু যোদ্ধা নিয়ে সে সেখানে উপস্থিত থাকবে। আপনি শুধু মধ্যস্থতা করবেন, চূড়ান্ত কোনো সিদ্ধান্ত দেবেন না, আপনি শুধু মধ্যস্থতা করবেন। আপনি এই কাজটি করবেন। আমরা এখানে উপস্থিত হলে যাতে করে ওই ভিন্ন গোত্রের যে জিনেরা যারা ক্ষতি করেছে, ওরা যাতে এখানে কোনো হাঙ্গামা বাঁধাতে না পারে, তার জন্য মূলত এই দুর্ধর্ষ যোদ্ধা জিন গোত্রের উপস্থিতি জরুরি। এই জন্য তারা এখানে থাকবে। আপনাকে কিছুই করতে হবে না, আপনি 5-6 কেজি মিষ্টি রাখলেই হবে। এই বিষয়টা নিয়ে ফয়সালা হয়ে গেলে সবাই মিষ্টি মুখ করবে, যদি ফয়সালা না হয় তাহলে কেউ কিন্তু মিষ্টি খাবে না, কিন্তু মিষ্টিটা রাখতে হবে। কখন কিভাবে হবে এটাও কথা বলা হয় আর কি, 1 দিন বা 2 দিন পর একটা সময় আর কি দিয়ে যান আর কি। এরপরে নাকি ওই ভূত দাদু চলে যান। তারপর এই যে ইমাম সাহেব, ওই ইমাম সাহেব এই পরিবারের সাথে যোগাযোগ করেন,
এখানে এই উঠোনের চারদিকে যে 4টা পরিবার ছিল প্রত্যেককেই ওই রাতে বাড়ির প্রত্যেক সদস্যকেই সারা রাত জেগে থেকে নফল ইবাদত, কোরআন তেলাওয়াত এগুলো করতে বলেন। আর বলেন যে ফজরের নামাজের পর উনি ইনশাল্লাহ কথা বলবেন। তো ফজরের নামাজের পর এই যে মেজু চাচা উনি মসজিদে গিয়ে দেখেন যে ইমাম সাহেব আসেন নাই। মুয়াজ্জিন সাহেব ফজরের নামাজটা পড়ালেন আর কি, তখন তো উনি চিন্তায় পড়ে গেলেন যে ইমাম সাহেবের কোনো ক্ষয়ক্ষতি হলো না তো। পরে জানতে পারলেন যে না, ইমাম সাহেব আগে থেকেই মুয়াজ্জিন সাহেবকে বলে রেখেছেন যে উনি ফজরের নামাজটা পড়াতে আসবেন না, উনি বাসায় থাকবেন। বাসা বলতে যে কাছারি ঘরে উনি থাকতেন আর কি, ওই বাসাতেই থাকবেন। আর ফজরের নামাজ এই যে মেজু সাহেব পড়তে আসলে তাকে যেন বলা হয় যে উনি যেন যাই দেখা করেন আর কি ইমাম সাহেবের সাথে। তো মুয়াজ্জিন সাহেব বলে দেন আর কি। তো মেজু চাচা গিয়েছেন, যাওয়ার পর দেখা গেল যে ইমাম সাহেব মুচকি মুচকি হাসছেন, বলছেন আলহামদুলিল্লাহ কাজ হয়ে গেছে, আর কোনো সমস্যা নেই, আপনার মেয়ে আজকের থেকে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। ঘটনাটা কি হলো? ঘটনাটা হচ্ছে যে এই 3টা গোত্রের জিন এখানে উপস্থিত হয়েছিল। তখন ওই জিনদেরকে বলা হয়েছে যে তোমাদের সাথে আমার শত্রুতা থাকতে পারে, এই মেয়েটার সাথে তো কোনো শত্রুতা নাই, মেয়েটা তো অপরাধ করে নাই, ভুলও করে নাই কিছু, কেন এই মেয়েটাকে কষ্ট দিচ্ছ? তোমরা তো মুসলিম, কোনো সমস্যা থাকলে আমাদের সাথে বসো, আমরা ফয়সালা করি, মেয়েটাকে কষ্ট দিও না। তখন ইমাম সাহেবও বলেন যে হ্যাঁ ঠিক, এটাই তো আসলে হওয়া উচিত, একজন মুসলিম হিসাবে তো অকারণে আর একজনকে কষ্ট দেওয়াটা উচিত না। এরপর যারা যোদ্ধা শ্রেণীর জিনেরা আছে তারাও বলে যে হ্যাঁ এটা তো করা উচিত হচ্ছে না, জিনিসটা তো ভালো হচ্ছে না, এটা তো আল্লাহ তাআলার কাছে অনেক গর্হিত অপরাধ হচ্ছে। গোত্রে গোত্রে দ্বন্দ্ব থাকবে, মতের মিল হবে না, এটা স্বাভাবিক, তাই বলে একটা নিরীহ নিরপরাধ মেয়ের উপর তোমরা আক্রমণ করবা, এটা তো উচিত না। তখন ওই যে জিনেরা আসলে এই কাজটা করেছিল তার সর্দাররাও তো আসছিল আর কি। তখন সর্দাররা বলে হ্যাঁ ঠিক আছে, কাজটা আসলে ভালো হয় নাই। তখন ওই সর্দাররা বলে জিনদেরকে বলে যে তোমাদের মন্তব্য কি, তোমরা কি আরো ওই মেয়েটার ক্ষতি করতে চাও? তখন বলে না, আমরা আর এই বিষয়ে আগাতে চাই না। তখন বলা হয় যে যা ক্ষতি করেছো এটাও পুষিয়ে দেবার চেষ্টা করো, আর মেয়েটার কোনো ক্ষতি করা যাবে না। 3টা পক্ষ যখন সম্মতি জ্ঞাপন করলো, ফয়সালা হয়ে গেল, এরপর গিয়ে তারা মিষ্টি মুখ করে ওখান থেকে চলে গেছেন। এরপর থেকে কিন্তু ওই আপু আস্তে আস্তে সুস্থ হয়ে গিয়েছেন। এই আব্দুর রহিম ভাই বলেছেন যে উনি এখনো জীবিত নাই, অনেক বয়স হয়ে গিয়েছিল। আসলে ঘটনাটা যখন বয়স আসলে ওরকম হয়নি, তারপর উনি মারা গেছেন, স্বাভাবিকভাবে মারা গেছেন আর কি, উনি এখনো জীবিত নাই ওই আপু আর কি। তো ওই ভূত দাদুর তো আর আসা হয়নি, উনি আর আসতে পারেন নাই, কারণ আসলে আরো বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি অন্য গোত্র থেকে হতে পারে। দেখা যাচ্ছে মেয়েটার আসলে কোনো দোষ নাই, কিছু নাই, তারপর এরকম সমস্যায় উনি কেন পড়বেন, ওনার জীবনটা তো নষ্ট হয়ে যাবে। অনেকে চিন্তা করেছিল যে ভূত দাদু আসছেন না, এর একটা প্রভাব তার উপর পড়েছে। আসলে কিন্তু বিষয়টা এরকম ছিল না, বিষয়টা ছিল অন্যরকম। ক্ষতি করেছে মুসলিম জিনেই, তারাও পরবর্তীতে ক্ষমা চেয়ে চলে যায়। এরপর কিন্তু ওই আপু আর কোনো চিকিৎসা করেন নাই, স্ট্রিক্টলি নিষেধ ছিল যে না উনি আর কিছু করতে পারবেন না, কারণ হচ্ছে অনেক মানে শত্রু তৈরি হয়ে যাচ্ছিল তার। এর মধ্যে ব্ল্যাক ম্যাজিক রিলেটেড কিছু সমস্যাও আসছিল, উনি বুঝতে পারেন না, কারণ উনি তো ওরকম রাখি নন। তো এইগুলো সম্পর্কিত বেশ কিছু শত্রু তৈরি হয়ে যায়, তবে তারা কোনো ক্ষয়ক্ষতি করার সুযোগ পায়নি বা করেনি। তবে আরো কিছুদিন যদি এই চিকিৎসাটা চলতো তাহলে কিন্তু এরাই ক্ষয়ক্ষতি করত, এমনটাই জানিয়েছেন। তো এটাই ছিল ঘটনা। ধন্যবাদ জানাচ্ছি আব্দুর রহিম ভাইকে, উনি জানিয়েছেন যে ওনার কাছে আরো অনেক ঘটনা আছে যেটা উনি ওনার মায়ের কাছ থেকে শুনেছেন, সেগুলো পরবর্তীতে আমাদেরকে ইনশাল্লাহ পর্যায়ক্রমে পাঠাবেন, আমরা অপেক্ষায় থাকবো আপনার ঘটনার জন্য। প্রিয় লিসেনার, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে যিনি পাঠিয়েছেন ওনার নাম শাফকাত আলম অর্ণব। ওনার বাসা রাজশাহী জেলার রাজশাহী সদরেই। উনি এই অল্প কিছুদিন আগেই একটি ঘটনা সংগ্রহ করেছেন। এই ঘটনাটি সংগ্রহ করার জন্য উনি গিয়েছিলেন রাজশাহীর নিয়ামতপুরে। ওনার 2 চাচাতো ভাই, ওনার মেজো চাচার ছেলের নাম হচ্ছে রাহিম আর ছোট চাচার ছেলের নাম হচ্ছে সৌহার্দ্য। এই যে রাহিম, তার নানির বাসা হচ্ছে এই নিয়ামতপুরে। ওখানে কিন্তু অনেক মাটির বাসা রয়েছে। তো তার নানির বাসাটা হচ্ছে মাটির 3 তলা, একদম উপরের তলা, এটাতে আসলে ওরকম জানালা নাই, বেশ একটা ভিন্ন রকমের পরিবেশ। তো ওখানে যখন গিয়েছেন, যাওয়ার পর এই অর্ণব ভাই জানতে পারলেন ওই বাড়িতে নাকি একটা জিন রয়েছে। এই জিনটা সম্পূর্ণ
ভিন্ন ধর্মী একটা কাজ করে থাকেন। এটা জানার পর ওনার তো আগ্রহ জন্মালো যে এই ঘটনাটা সংগ্রহ করি। এরপর এই রাহিমের নানার সাথে উনি কথা বলার চেষ্টা করেন, কিন্তু ওনার নানা বিভিন্নভাবে বিষয়টা এড়িয়ে যান। মানে উনি এই বিষয়টা নিয়ে আসলে খুব একটা কথা বলতে আগ্রহী হচ্ছিলেন না। তখন ওই বাড়ির আরেকজন সদস্য, যার নাম হচ্ছে নিয়াজ, তার সাথে কথা বলেন। ওই নিয়াজ এমন কিছু তথ্য দেয় যা শোনার পর অন্য ভাইয়ের কাছে খুবই অন্যরকম লাগে। তো চলুন শুনে আসি সেই তথ্যগুলো। এই যে বাড়িটা, এই বাড়িতে যে ফ্যামিলিটা রয়েছে, বহু আগে থেকেই বংশ পরম্পরায় একটা জিন তাদের বংশকে পাহারা দিয়ে আসছে। অনেকেই যদি ক্ষতি করার চেষ্টা করবে বা ক্ষতি করছে, এরকম তো লোক তো আছে, তাই না? যদি ক্ষতি করার চেষ্টা করে তাহলে কি হবে? যদি ক্ষতি করার চেষ্টা করে তাহলে এই যে বংশরক্ষীয় জিন, এই জিনটা সে তার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে আল্লাহর রহমত নিয়ে এই পরিবারের সদস্যদেরকে হেফাজত করার জন্য। আল্লাহ হেফাজতের মালিক। তো এখন এই হেফাজত করতে গিয়ে বেশ কিছু ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। তো সেটাই এখন আলোচনা করব। আমরা চলে যাব 1998 সালের 3রা অক্টোবর, একদম এক্সাক্ট তারিখ সহ বলছি। তো এই যে নিয়ামতপুরের যে বাড়িটার কথা বলছি আর কি, এই যে রাহিমের নানা বাড়ি, তো ওখানে কিন্তু একটা পুকুর রয়েছে, পুকুর সংলগ্ন বাঁশঝাড়ও রয়েছে। একদিন সকালবেলা দেখা যায় একজন লোক, তার নাম হচ্ছে ইকরাম মিয়া। আমরা একটা ছদ্মনাম ব্যবহার করছি যেহেতু এটা একটা অন্যরকমের একটা ইনফরমেশন, তার আসল নামটা ব্যবহার করলে তার অসম্মান করা হবে, এই জন্য। তো এই ইকরাম মিয়াকে পাওয়া যায় সকালবেলা একদম ক্ষত বিক্ষত অবস্থায়, শরীরের একদম বলা চলে মাথা থেকে পা পর্যন্ত সব জায়গায় মনে হচ্ছে যে ভয়ঙ্কর কোনো হিংস্র প্রাণী তাকে আক্রমণ করেছিল। খুব বাজে অবস্থা, রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় ওই পুকুরের একটা সাইডে। লোকজন তাকে উদ্ধার করে। যখন তার সাথে পরে কথা বলা হয়, উনি জানান একটা ভয়ঙ্কর কথা। রাতের বেলা নাকি উনি ওই দিকটা দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ করেই ওই যে বাঁশঝাড় রয়েছে, এই বাঁশঝাড়ের ওখানে খচমচ খচমচ আওয়াজ উনি শুনতে পান। উনি চিন্তা করেন কি ব্যাপার, এখানে আওয়াজ হয় কিসের? শেয়াল হতে পারে বা কুকুর হতে পারে, বিড়াল হতে পারে, অনেক কিছুই হতে পারে, নিশাচর প্রাণী তো থাকতেই পারে বাঁশঝাড়ের মধ্যে। হঠাৎ করে উনি দেখতে পেলেন যে একটা ভাল্লুকরূপী অবয়ব বের হয়ে এসেছে। ওই সময় চাঁদের আলো এখানে যতটুকু পড়ছিল ততটুকুতেই উনি দেখতে পেরেছেন। ওনার হাতে কিন্তু টর্চ লাইট ছিল। উনি এটা ভালো করে দেখার জন্য টর্চ লাইটটা সামনের দিকে ধরেছেন। যখনই এটা ধরেছেন তখন ওনার কাছে মনে হয় পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর কোনো জিনিস উনি দেখতে পাচ্ছেন। আসলেই তার শরীরটা একদম লোমশ ছিল, তবে ভাল্লুকের মতো এতটা উচ্চতা ছিল না। অনেক বড় সাইজের একটা কুকুর যদি হয়, এই কুকুরটা যদি দু পায়ে দাঁড়িয়ে যায় কতটুকু উচ্চতা হয়, অনেকটা সেই রকম। তার চেহারাটা ছিল অত্যন্ত ভয়ঙ্কর। এই জিনিসটা কোনো কথা ছাড়াই তার উপর এসে আক্রমণ করে বসে, মারাত্মকভাবে ক্ষত বিক্ষত করে ফেলে। একটা পর্যায়ে তাকে আহত অবস্থায় ফেলে দিয়ে চলে যায়। ওনারও আর সেন্স কাজ করে নাই, একটা সময় এসে উনি অজ্ঞান হয়ে যান। সকালবেলা তো ওনাকে উদ্ধার করা হয়, লোকজন উদ্ধার করে। তো এই কথাটা যখন চারদিকে ছড়িয়ে পড়ে, এই ইকরাম মিয়া উনি কোনো একটা ভয়ঙ্কর জিনের আক্রমণের শিকার হয়েছিলেন, তখন কিন্তু এই যে নিয়াজের যিনি নানা, আমরা তার নামটা বলছি না সঙ্গত কারণে, ওনার সাথে কিন্তু এই বংশরক্ষীয় জিনের সবসময় যোগাযোগ হয়। বিশেষ করে তাহাজ্জুদের নামাজের পরপর এই জিনটা যোগাযোগ করে। উনি চিন্তা করলেন যে আমার বাড়ির কাছে এরকম একটা ভয়ঙ্কর বিশাল শ্রেণীর জিন এসে একটা মানুষকে আক্রমণ করে গেল, ক্ষত বিক্ষত করে ফেললো। তুমি কি করতেছিলা? তোমার কাজ কি ছিল? এই ভয়ঙ্কর শ্রেণীর জিনটা এখানে কিভাবে আসলো? একটা মানুষকে কেন আক্রমণ করলো? তখন ওই জিনটা যা জানায় সেটা শোনার পর তো এই নিয়াজের নানা তো তাজ্জব হয়ে যান। ওই জিনটা জানায় এই জিনটাই নাকি আক্রমণ করেছিল তাকে। কেন এই কাজটা কেন করলো? গ্রামের একটা লোককে এইভাবে আক্রমণ করার অর্থটা কি? তখন ওই জিনটা জানায় এই যে ইকরাম মিয়া, সে মোটেও ভালো লোক ছিল না, সে খুবই বাজে একটা উদ্দেশ্য নিয়ে ওখানে এসেছিল। এই ইকরাম মিয়ার কাছে ছিল হচ্ছে একটা বিষের কৌটা। এই পুকুরে মাছ চাষ হয়,
এটা নিয়ে ওই ইকরাম মিয়ার মনের মধ্যে ছিল খুব ভয়ঙ্কর রকমের হিংসা। সে রাতের আধারে এসেছিল ওই পুকুরে বিষ দিতে, বিষ দিয়ে পুকুরে সব মাছ মেরে ফেলবে। সে যখন ওখানে এসেছে এরপরই মূলত এই জিনটা এরকম ভয়ঙ্কর স্রোতে আসছে এবং তার উপর আক্রমণ করেছে। শুধু ভয় দেখানোটা এই ইকরাম মিয়ার জন্য যথেষ্ট ছিল না, এবং সে যেটা শিকার হয়েছে, যেটা আর কি এটা তার প্রাপ্য ছিল, এমনটাই জিন বলেছিল আর কি। তো এই কথা শোনার পর এই নিয়াজের নানা আর কোনো কথা বলেন নাই, কারণ এটা তো খুবই একটা গর্হিত অপরাধ, একটা মানুষের রিজিকের একটা ব্যবস্থা নষ্ট করে ফেলা, যে তারা পুকুরে মাছ চাষ করছে, এই মাছগুলো মেরে ফেলবে, এটা তো একটা বড় অপরাধ। আর ওনারা তো বুঝতেই পারতেন না যে সে এই কাজ করার জন্য এসেছে, ধরতেই পারতেন না যে কে করেছে, কারণ ওখানে তো সিসিটিভি নাই যে ওনারা ধরবেন। সেই 1998 সালের কথা আমরা বলছি। তো পরবর্তীতে দেখা গেল অল্প কিছুদিন জ্বরে ভুগে এই ইকরাম মিয়া মারা গিয়েছিলেন। ডাক্তার জানায় যে মূলত সে এমন ভাবে ভয় পেয়েছিল, ভয়ের কারণেই তার এই জ্বরটা ভালো হচ্ছিল না। তার শরীরে যে ক্ষত হয়েছিল, এই ক্ষত ট্রিটমেন্ট দেওয়া হলেও উনি যে ভয় পেয়েছিলেন, এই ভয়ের কোনো ট্রিটমেন্ট ছিল না। আর উনি তো আসলে অসৎ উদ্দেশ্যে আসছিলেন, উনিও কাউকে বলতেও পারতেছিলেন না যে আমি বিষ দেওয়ার জন্য গেছিলাম। তো এই কারণেই মূলত ইকরাম মিয়ার আসল নামটা আমরা প্রকাশ করলাম না। মানুষজন জানে যে উনি ভয় পেয়ে মারা গেছেন, কিন্তু উনি কি উদ্দেশ্য নিয়ে আসছিলেন এটা আবার অনেকেই জানে না, এই কারণে ওনার আসল নামটা আমরা বললাম না। তো প্রতি রমজান মাসের 15 তারিখ, অর্থাৎ 15ই রমজান, ওই বাড়ির সদস্যদেরকে একটা কাজ করতে হয়। তা হচ্ছে এই যে জিনটা ওই পুকুরে 5-6 কেজি ওজনের কাতল মাছ এটা ছেড়ে দিতে হয়, আর সাথে 2 কেজি মিষ্টি রেখে আসতে হয়। তো এই জিনিসটা বহুদিন আগে থেকে চলে আসছে। রমজান মাসের 15 তারিখ, অর্থাৎ 15ই রমজান এই কাজটি করতে হয়। তো শর্ত থাকে যে যে কেউ ওখানে রেখে আসতে পারবে ওই পুকুরের ওখানে, কিন্তু কেউ যেন পরবর্তীতে পেছন দিকে না তাকায়। নিয়াজ নিজেও বেশ কয়েকবার রেখে এসেছে, রেখে চলে আসছে, কোনো সমস্যা হয়নি। তার পরিবারের অন্য সদস্যরাও রেখে আসে, সমস্যা হয়নি। একবার হয় কি, এই যে নিয়াজের জন্য ছোট মামা, সে একটা কাজ করে, উনি যখন রাখতে গেছেন 15ই রমজানে, রাখার পর পেছনে মনে হলো কিছু একটা শব্দ। উনি কি মনে করে পেছন দিকে যখন ঘুরে তাকিয়েছেন, তখন ওনার কাছে মনে হলো কিছু একটা বড় সাইজের কিছু একটা আর কি লাফ দিয়ে পুকুরের পানিতে পড়ে গেল, ঝপাস করে শব্দ হলো। এরপর তো উনি বুঝতে পারছেন যে আসলে পিছন দিকে তাকানোটা উচিত হয়নি। তবে এই তাকানোর কারণে ওনার যে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়েছে বিষয়টা এরকম না, এটা এই পর্যন্তই ছিল আর কি। চাইলে এরা ক্ষতি করতে পারতো, কিন্তু করেনি, হয়তো ভুল করে তাকিয়েই ফেলেছে, তাদের খাবারের অসুবিধা হয়েছে, এই আর কি। এদিকে অর্ণব ভাই আরো একটি তথ্য জানান, তা হচ্ছে এই যে মাটির বাড়ির যে 3য় তলা, এই 3য় তলায় নাকি একটা বিশেষ জিনিস রয়েছে। এই জিনিসটা শুনতে বা দেখতে খুবই সাধারণ, কিন্তু কাছে গেলে বোঝা যায় এটা অসাধারণ। সেটা হচ্ছে ওই মাটির যেই ঘর, এটা 3য় তলায় উঠলে হঠাৎ করে শরীরটা ভারী হয়ে আসে, কেমন যেন একটা গুমোট ভাব। ওখানে আলো খুব কম পৌঁছায়। তো ওইখানে একটা কাচের বোতল ঝুলানো আছে। ওই বোতলের কাছাকাছি যদি হাত নেওয়া যায়, কোনো ধরনের কোনো বাতাস ছাড়াই নাকি ওই বোতলটা দুলতে থাকে, অথচ ওখানে কোনো বাতাস নাই, যে বাতাসে এই বোতল দুলতে পারে। একটা খড়কুটো সেখানে দোলে না, কিন্তু ওই বোতলটা দুলতে থাকে। এই জিনিসটা কিন্তু অর্ণব ভাই নিজেও দেখে এসেছেন। তো আর একটা বিষয়, এটা হচ্ছে অনেক কাল আগে, এটা দেখা যাচ্ছে কয়েকটা জেনারেশন আগে, শুধু শীতকালে যখন তীব্র শীত পড়তো, এমনিতেই তো রাজশাহী অঞ্চল বা ওই সাইডে গরমের সময় তীব্র গরম, আবার শীতের সময় তীব্র শীত। তো যখন শীতের মাত্রাটা অনেক বেড়ে যেত, তখন নাকি এই যে এই বাড়িটা, এই বাড়ির পাশ দিয়ে একটা ঘোড়া ছুটে যাওয়ার শব্দ শোনা যেত। গভীর রাত্রে যখন এই শব্দটা ওনারা শুনতেন, তখন জানালা খুলে দেখার চেষ্টা করতেন যে আসলে জিনিসটা কি। তখন দেখতেন যে একটা ঘোড়া ছুটে যাচ্ছে, কুয়াশার মধ্যেও ওই ঘোড়াটাকে দেখা যেত, আর ঘোড়াটার মাথা নেই।
অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই যে বংশরক্ষীয় জিন, এই জিনটা যখন ওই পরিবারের দায়িত্বভার কাঁধে তুলে নেয়, এরপর থেকেই নাকি এই গলা কাটা ঘোড়াটাকে কখনোই শীতকালে আর এদিক দিয়ে কেউ যেতে দেখেনি, ওই শব্দও শোনেনি। হতে পারে যে এই জিনটার কারণেই এই গলা কাটা ঘোড়াটা এদিকে আসতে সাহস করেনি বা আসেনি, বা তাদের সাথে একটা মিউচুয়াল হয়ে গেছে, অনেক কিছুই হতে পারে। আর এই পরিবারের কোনো ক্ষয়ক্ষতি করেনি। আর একটা বিষয়, সেটা হচ্ছে প্রতি বছর নির্দিষ্ট সময়ে যখন ওই পুকুর থেকে মাছ জাল দিয়ে তুলে ফেলা হয় বিক্রির উদ্দেশ্যে, তখন বেশ কিছু মাছ ওই পুকুরে আবার পুনরায় ছেড়ে দিতে হয়। কিছু মাছ ওনারা ছেড়ে দেন, এটা ওনারা একটা রীতি করে ফেলেছেন, হয়তোবা ওই জিনেদের খাবার জন্যই ওনারা এই কাজটি করে থাকেন আর কি। আর ওই বাড়িতে বেশ কিছু কিছু জায়গায় দেখা যাচ্ছে যে বেশ কিছু জিনিস ওনারা ঝুলিয়ে রেখেছেন, এমনটা জানিয়েছেন। এটা জিনের পরামর্শে, বিশেষ করে দেখা যাচ্ছে যে বেশ কিছু কাগজে লেখা আয়াত বা দোয়া, এই জিনিসগুলো দরজা জানালার বিভিন্ন জায়গায় কিন্তু টানিয়ে রাখা, এটাও জানিয়েছেন আমাদেরকে অর্ণব ভাই। তো আসলে বংশরক্ষীয় জিন বংশ পরম্পরায় এই পরিবারকে সুরক্ষা দিয়ে আসছে। অর্ণব ভাই এটাও জানিয়েছেন, এই পরিবারের কোনো সদস্য এমন জায়গায় গিয়েছে, পরিবারকে বলে যায় নাই, বা এমন জায়গায় গিয়েছে যেই জায়গাটা আসলে এমন যে ওই জায়গায় যাওয়াটা ওই পরিবারের যারা কর্তা তারা পছন্দ করেন না। দেখা গিয়েছে এই যে যিনি নানা নিয়াজ ভাইকে ফোন দিয়ে বলছেন, এই তুমি কোথায় গেছো? নিয়াজ ভাই তো অবাক, আরে আমি এখানে আসি, নানা জানলো কিভাবে? ওই জিনেটা জানিয়ে দেয় যে ও কিন্তু এমন জায়গায় গেছে, আপনি কিন্তু সেটা পছন্দ করেন না। তো এই কারণে ওই পরিবারের সদস্যরা যে ইচ্ছা মতো এমন কোনো জায়গায় যাবে যেই জায়গাগুলো আসলে যাওয়া ওইভাবে উচিত নয়, ওনারা আসলে ওইভাবে যেতে পারেন না, তথ্য চলে যায় পরিবারের কর্তার কাছে, যার কারণে ওনারাও এই সমস্ত জিনিসগুলো অ্যাভয়েড করে চলেন। আর এই যে পরিবারের উপর একটা জিনের অস্তিত্ব আছে, আসা যাওয়া করে, ওনারা কিন্তু এটাতে অভ্যস্ত হয়ে গেছেন, ওনারা এটাতে বিরক্তও হন না, ভয়ও পান না, ওনারা বংশ পরম্পরায় এটাতে একদম অভ্যস্ত। ঘটনা কেমন লাগলো তা জানিয়ে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন। এই ভিডিও লাইক বাটন প্রেস করতে ভুলবেন না, ভিডিও লিঙ্কটাও বেশি বেশি করে শেয়ার করে দেবার অনুরোধ করছি। তো চলুন প্রিয় লিসেনার্স, আমরা ঘটনায় চলে যাই। এই যে আব্দুল সালাম ভাই, উনি এই ঘটনাটি শুনেছিলেন ওনার দাদা কাশেম মোল্লার কাছ থেকে। ঘটনাটি 1980 কি 81 সালের দিকে ঘটেছিল বলে অনুমান করা যায়। এক্সাক্ট সালটা অবশ্য ওনার দাদা বলতে পারেননি। আর ঘটনাটি মূলত উনি যেই এলাকায় থাকতেন, অর্থাৎ আগে একটা চর অঞ্চলে ওনারা বসবাস করতেন, নদী ভাঙনে সেই গ্রামের অস্তিত্ব এখন আর নাই, পদ্মা নদীর ভেতরেই চলে গেছে। ওনারা এখন বেড়া উপজেলার অন্য আর একটা জায়গায় বসবাস করেন। উনি ওনার গ্রামের নামটি সঙ্গত কারণে প্রকাশ করতে চাননি। তো যার সাথে ঘটনাটি ঘটেছিল তার এক্সাক্ট নামটা জানা না গেলেও অনুমান করা যায় তার নামটা কেমন হতে পারে। তো কাশেম মোল্লা দাদা নাকি বলেছিলেন যে ওই ব্যক্তিকে উনি সচক্ষে দেখেন নাই, শুনেছেন, আর তার নাম হতে পারে সেলিম, সলিম বা আব্দুল সালাম, এরকম হতে পারে। এই জন্য আমরা সলিম নামটাই ধরে নিলাম আর কি, যেহেতু তার এক্সাক্ট নামটা জানা যায় না। এই যে সলিম, উনি ছিলেন একজন দিনমজুর। দিনের বেলা দিনমজুরি করতেন, রাতের বেলাতেও একটা কাজ করতেন, তবে সেই কাজটা রেগুলার ছিল না, সিজনাল কাজ ছিল আর কি। ওখানে যেই কৃষি জমি ছিল, বিস্তীর্ণ এলাকা জুড়ে যে কৃষি জমি রয়েছে, তো সেখানে যখন ফসল কাটার মৌসুম হতো বা ফসল তোলার মৌসুম হতো, তখন কিন্তু ফসল চুরি হয়ে যাওয়া, তারপর ফসল পেকে গেলে সেই ক্ষেতের মধ্যে গরু ছাগল নামিয়ে দিয়ে ক্ষেত খাইয়ে ফেলানো, এরকম কিন্তু মাঝে মাঝে শোনা যেত। তাই কিছু মানুষ কি করতেন, তারা তাদের এই জমিগুলো পাহারা দেওয়ার জন্য সম্মিলিতভাবে কোনো একজন মানুষকে রাখতেন, বিনিময়ে অল্প কিছু অর্থ আর ফসলের ছোট্ট একটা ভাগ দিতে হতো। তো এই যে সলিম মিয়া, উনি দিনের বেলা দিনমজুরি তো করতেনই, রাতের বেলাও এই ক্ষেত খামার পাহারা দেওয়ার কাজটা করতেন। এটা উনি অনেকদিন ধরেই করে আসছিলেন। ঘটনাটি যখন ঘটে তখন ওনার বয়স 50-55 বছর। ওনার ছেলে মেয়েরাও বড় হয়ে গেছে, মেয়েদেরকে বিয়ে দিয়েছেন, আর ছেলেরা যারা আছেন তারাও সদ্য বিয়ে করেছেন আর কি। তো একসাথেই থাকেন সবাই। এখন তার যে ছেলে, সেও কিন্তু দিনমজুর। এইভাবেই টেনে টুনে সবাই মিলেই সংসারটাকে আল্লাহর রহমতে চালিয়ে নিয়ে যাচ্ছিলেন।
সময়টা এমন একটা সময়, উনি বলেছেন যে ওই সময় ধান কাটা হবে, অর্থাৎ ধান পেকে গেছে এমন একটা সময়। উনি একটা টং ঘর বানিয়ে সেখান থেকে পাহারাটা দিতেন। টং ঘরের একটা সুবিধা হলো মাথার দিকে এবং পায়ের দিকের জায়গাটা ফাঁকা থাকে, তাই উল্টো দিকে ঘুরে অনায়াসেই বিস্তীর্ণ জায়গা দেখা যায়, আর শুয়ে পড়লে তো পায়ের দিকের বিস্তীর্ণ জায়গা দেখাই যায়। আর ডানে বায়ে যেটা দেখা যায় না, মাঝে মাঝে মাথা বের করে আশেপাশে খেয়াল করতেন যে কোনো লোকজন দেখা যায় কিনা। ওই সময় অবশ্য ওনার হাতে টর্চ লাইট ছিল, 5 ব্যাটারির স্টিলের টর্চ লাইট, এটা ব্যবহার করতেন। অনেক দূর পর্যন্ত আলো যেত, কোনো মানুষ যদি হাঁটাহাঁটি করতো তাহলে কিন্তু বোঝা যেত। যদি চাঁদনি রাত হতো তাহলে তো অনায়াসেই বোঝাটা সহজ, আর যদি অন্ধকারচ্ছন্ন রাত হতো তাহলে উনি টর্চ লাইট জ্বালিয়ে মাঝে মাঝেই আশেপাশে দেখতেন। তো এমনটা উনি কিন্তু সবসময় করতেন। এক রাতের ঘটনা, ওই রাত্রে বেশ গরম পড়েছে, ঘুম আসছিল না, মাঝে মাঝে হাঁটাহাঁটি করছিলেন, আবার টং ঘরে এসে শুয়ে পড়ছিলেন, হাত পাখা দিয়ে নিজেকে বাতাস করে নিচ্ছিলেন। এরই মাঝে ওনার তন্দ্রাচ্ছন্ন ভাব চলে আসে। কতক্ষণ ঘুমিয়েছেন উনি বলতে পারেন না। হঠাৎ করে ঢং 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 এরকম ঘন্টার আওয়াজ, তবে ঘন্টা একটা না, মনে হচ্ছে 3-4টা ঘন্টার আওয়াজ একসাথে হচ্ছে। উনি চিন্তা করলেন এই রাতের বেলা এই ক্ষেতের মধ্যে ঘন্টা বাজায় কে? এমন তো শব্দ আগে কখনো শুনি নাই। চোররা নিশ্চয়ই ঘন্টা বাজিয়ে এখানে চুরি করতে আসবে না। হতে পারে কেউ কারো গরুকে নামিয়ে দিয়েছে, 1-2টা না, একাধিক গরুকে নামিয়ে দিয়েছে, এই গরুগুলোর গলায় ঘন্টা বাঁধা। উনি আবার চিন্তা করলেন গরুর গলায় যদি ঘন্টাই বাঁধা থাকবে, ঘন্টা বাঁধিয়ে খেতে নামালে তো শব্দ হবে, পাহারাদার তো টের পেয়ে যাবে। তাহলে ঘন্টাটা আসলে কে আনলো, বা কেনই বা এই ঘন্টার শব্দ হচ্ছে? উনি এই চিন্তা করে প্রথমে উল্টো দিকে তাকালেন, অর্থাৎ ঘাড় ঘুরিয়ে ওনার মাথার সাইডে তাকালেন, দেখলেন কিছুই দেখা যায় না। পায়ের দিকে তাকালেন, সেখানেও কিছু দেখা যায় না। তাহলে ডানে বায়ে কোথাও একটা হবে। তো উনি মাথাটা বের করে ডান দিকে তাকিয়েছেন, সেখানেও কিছু দেখা যায় না। তো বাম দিকে যখন তাকিয়েছেন তখন দেখেন একটা অদ্ভুত দৃশ্য। উনি দেখেন বড় বড় সাইজের 2টো উট আর ছোট ছোট 2টো উট, মনে হচ্ছে 2টো বাচ্চা উট। একদম সামনে একটা বড় উট, একদম পেছনে একটা বড় উট, মাঝখানে 2টো বাচ্চা উট। এই 2টো বাচ্চা উটের মধ্যেও কিন্তু আবার একটু ছোট বড় আছে। তো উনি দেখছেন যে সামনের দিকে যে উটটা হেঁটে যাচ্ছে আর পেছন দিকে যে উটটা হেঁটে যাচ্ছে, মনে হচ্ছে এই 2টো উট মাঝখানে 2 বাচ্চা উটকে পাহারা দিয়ে নিয়ে যাচ্ছে, যাতে করে বাচ্চারা হারিয়ে না যায়, পেছনে না পড়ে। আর এদের গলাই মনে হচ্ছে ঘন্টা বাঁধা আছে, সেখান থেকেই ঢং 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 আওয়াজ আসছে। এই কারণে একটা ঘন্টা না, অনেকগুলো ঘন্টার আওয়াজ একসাথে শোনা যাচ্ছে। উনি আসলে কখনো উট দেখেন নাই, ছবিতে দেখেছেন, পেপার পত্রিকায় দেখেছেন, কিন্তু উট বাস্তবে কখনো দেখেননি। উনি মাঠের মধ্যে উট দেখে অবাক হয়ে তাকিয়ে থাকেন, ওই টং ঘরের ভেতর থেকে, নিচের নামেন নাই। আর উনি চিন্তা করছেন এই চরের মধ্যে উট আসবে কোত্থেকে, কে উট পালে, এমন কোনো লোকজন তো আশেপাশে নাই। এরকম চিন্তা করছেন আর ওইদিকে তাকিয়ে আছেন। উটগুলো কিন্তু একদম ধীরে সুস্থেই হেঁটে যাচ্ছে। হঠাৎ করে হয় কি, উটগুলো তাদের হাঁটা থামিয়ে দেয়। একদম সামনে যে উটটা আছে, এই উটটা হাঁটা যখন থামিয়ে দিয়েছে, পিছনের উটগুলো এমনিই কিন্তু থেমে গেছে। উটের কিন্তু একটা বৈশিষ্ট্য, একদম সামনে থাকা উটের কাফেলার যদি দেখা যায় যে ওই সামনে থাকা উটটা দাঁড়িয়ে গেছে, তাহলে কিন্তু সব উট এমনিতেই দাঁড়িয়ে যায়। তো ওরকমটাই হয়েছে, দাঁড়িয়ে গেছে সেই পর্যন্ত ঠিক আছে, কিন্তু হয় কি, ওই সামনে থাকা উটটা ঘাড় ঘুরিয়ে ওই টং ঘরের দিকে তাকিয়েছে। আর যেই না তাকিয়েছে, মনে হলো উটের চোখ দুটো দপ করে আগুনের মতো জ্বলে উঠল। যখন এটা জ্বলে উঠেছে তখনই কিন্তু এই যে সলিম, উনি বুঝতে পেরেছেন যে এই উটগুলো টের পেয়ে গেছে যে উনি তাদেরকে দেখছেন। এই কারণেই ওরা দাঁড়িয়ে পড়ছে এবং ঘাড় ঘুরিয়ে দেখে ফেলেছে। উনি তো দ্রুত টং ঘরের মধ্যে এসে বসে পড়েন। তখন হয় কি, আর একটা আওয়াজ হতে থাকে, ওই ঘন্টারই আওয়াজ, তবে এই আওয়াজটা মনে হচ্ছে ওই টং ঘরের কাছাকাছি আসছে। উটগুলো আস্তে আস্তে হেঁটে হেঁটে ওই টং ঘরের কাছাকাছি আসছে। যত কাছে আসছে, ওই ঢং 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 আওয়াজটা আস্তে আস্তে আরো জোরে শোনা যাচ্ছে। এইদিকে এই সলিম সাহেব, উনি তো টং ঘরের মধ্যে বসে থরথর করে কাঁপছে যে হায় আল্লাহ, এখন আবার কি হবে? এগুলো তো আসলে কোনো উট না, এগুলো তো জিন। উনি তো জিন দেখে ফেলেছেন। এখন ওরাও বুঝে গেছে, এখন ওরা এদিকেই আসছে, হায় আল্লাহ আমার কি হবে? এই তো মাঠের মধ্যেই আমাকে একদম গেড়ে ফেলবে। উনি বিভিন্ন সময় শুনেছেন যে জিনেরা মাথা উল্টো দিকে দিয়ে
কোমর অবধি গেড়ে ফেলে, পা দুটো দেখা যায় শুধু। উনি চিন্তা করছেন শেষ, আমার জীবন শেষ, পরিবারের সাথে আর কখনো দেখা হবে না। এই চিন্তা করছে, ঠক ঠক করে কাঁপছেন আর আল্লাহ কিছু দোয়া করছে, আল্লাহ আমারে বাঁচাও, আল্লাহ আমারে বাঁচাও। আমি তো ইচ্ছা করে দেখি নাই, হ্যাঁ কৌতূহলী হয়ে মাথাটা বের করে দেখছি, যেহেতু পাহারাদার আমি, এটা তো আমার জন্য স্বাভাবিক। তো উনি এমন থরথর করে কাঁপছিলেন ভয়ে যে উনার ওই কাঁপুনিতে ওই টং ঘরও থরথর করে কাঁপছে। এদিকে ওই ঘন্টার আওয়াজটা কিন্তু আস্তে 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 কাছে আসছে। একটা সময় মনে হলো যে একদম টং ঘরের কাছে এসে ওই ঘন্টাটা বাজছে, এবং একটা সময় থেমেও গেল, মানে দাঁড়িয়ে গেছে। এখন আর ঘন্টার আওয়াজ হচ্ছে না, দাঁড়ানো অবস্থায় তার ঘন্টার আওয়াজ হবে না। তখন বাইরে থেকে একটা নারী কণ্ঠ ভেসে এলো, বলল, তুই আমাদেরকে দেখে ফেলেছিস, তাতে সমস্যা নাই, তবে খবরদার এই কথা কাউকে বলবি না, তাহলে আমাদের সমস্যা হবে। আর আমাদের যদি সমস্যা হয়, আমরা তোর সরাসরি ক্ষতি করব না, কিন্তু আল্লাহ তাআলার কাছে তোর নামে বদদোয়া করব, অভিশাপ দিব, আর আমাদের অভিশাপ কিন্তু লেগে যাবে রে, সাবধান, এ কথা কাউকে বলবি না। তখন এই সলিম, উনি ভেতর থেকে ঠকঠক করে কাঁপছেন, উনি আর কোনো উত্তর দিতে পারছেন না। ওনার গলা দিয়ে কোনো কণ্ঠই, মানে ওনার কণ্ঠ দিয়ে কোনো শব্দই বের হচ্ছে না, কণ্ঠ একদম স্তব্ধ হয়ে গেছে। একটা পর্যায়ে হয় কি, হঠাৎ করে ওই ঘন্টার আওয়াজটা মনে হলো ঘুরে গেল। আস্তে আস্তে ঘন্টার আওয়াজ আস্তে আস্তে মনে হচ্ছে ক্ষীণ হয়ে আসছে, মনে হচ্ছে দূরে চলে যাচ্ছে। একটা পর্যায়ে এসে আর ঘন্টার আওয়াজ শোনা গেল না, বোঝা গেল এরা আর নেই। উনি তখন কিসের কি পাহারা, টং ঘর থেকে নেমে দিয়েছেন বাড়ির দিকে এক দৌড়। ওখান থেকে ওনার বাড়িতে যেতে পায়ে হেঁটেও প্রায় 40-45 মিনিটের মতো সময় লাগে। দিয়েছেন এক দৌড়, মোটামুটি 15-20 মিনিটের মধ্যে ওনার বাড়িতে চলে গেছেন। বাড়িতে চলে গেছেন, যাওয়ার পর উনি ওনার পরিবারের সদস্যদেরকে ডাকাডাকি করছেন, তারা চলে এসেছে, কি হয়েছে কি হয়েছে। উনি বলছেন যে ভয় পাইছি। কি দেখে ভয় পাইছো এটা উনি বলেন নাই, ওই সময়ের মতো চেপে গেছেন আর কি, যেহেতু বলতে নিষেধ করেছে। তো ওই রাতে যেটা হয়ে গেল, এটা তো পরিবারের সদস্যদেরকেও আর বলেন নাই। আর এই ঘটনার কারণে ওনার যে জ্বর আসবে বা শরীরের বিভিন্ন জায়গায় যদি কোনো অসুস্থতা দেখা দেয় বা কোনো ব্যথা অনুভূত হয়, এমনটাও হয়নি। উনি সকাল থেকে একদম স্বাভাবিক, কোনো সমস্যা নেই। প্রতিদিন বিকেলবেলা সব কৃষক বা জমির মালিক যারা আছেন আর কি, তারা কাজ শেষ করে বাজারে একটা জায়গায় বসেন, চা পানি খান। ওই সময় কিন্তু এই যে সলিম, যে উনিও আসেন, সবাই তাদের ক্ষেতের খোঁজ খবর নেন, কার ক্ষেতে কি ফসল হয়েছে, কার পাহারা লাগবে, কি অবস্থা, কি আশয় বিষয়, এগুলো নিয়ে কিন্তু আলোচনা হয়, প্রতিদিনই হয় এটা। তো এই যে সলিম, উনিও তো গিয়েছেন চা খাওয়ার জন্য। এদিকে হয়েছে কি, সলিমের যে ছেলে, সে আবার পরের দিন কাজে গিয়ে বলে ফেলেছে যে রাতের বেলা আমার আব্বা পাহারা দিতে গিয়ে ভয় পাইছে। তো এইটা আবার বিভিন্ন লোক শুনেছে, ওই চায়ের আড্ডাতে আবার জিজ্ঞেস করে, রে সলিম, তুমি নাকি ভয় পাইছো, তো কি দেখছিলা বলো না আমাদেরকে, গ্রামে তো কত কিছুই হয়, আর রাতের বেলা পাহাড় দিতে গেলে তো মানুষ কত কিছুই দেখতে পারে। সলিম বলতে চায় না, বলে না এই এমনি আর কি, একটু খসমস শব্দ শুনছিলাম, এটা দেখেই ভয় পাইছি বা এটা শুনেই ভয় পাইছি, ও কিছু না। এদিকে লোকজন এক একজনের অভিজ্ঞতার কথা বলতে থাকে, জানিস আমি না একটা সময় পাহাড়ের দিকে এইরকম দেখছি, আর একজন এরকম বলতেছে। এরকম বলতে বলতে একটা সময় হয় কি, সলিম মনের ভুলেই সে এই ঘটনাটা অল্প একটু বলে ফেলে। যখনই অল্প একটু বলে ফেলে, তখন আশেপাশের লোকজন তো বেশ চেপে ধরেছে, এই কি হয়েছে বল না, একটু পুরোটা বল। তো এইরকম চাপাচাপির কারণে সলিম পুরো ঘটনাটা খুলে বলে। আর এই ঘটনাটা যখন সে খুলে বলে, তখন এইটা একদম মানে বাতাসের গতিতে চতুর্দিকে ছড়িয়ে যায়। যেহেতু ওখানে অনেকের জমি ছিল, ওনাদের মাধ্যমে হোক, বাজারে অন্য যারা গল্প করেছেন আর কি বা শুনেছেন, তাদের মাধ্যমে বিভিন্নভাবে এই ঘটনাটা ছড়িয়ে পড়ে। তো ভয়ের ঘটনা, এটা তো মানুষ শুনতে পছন্দ করে, কি হয়েছে কি হয়েছে, এই হয়েছে। তো এই যে চতুর্দিকে ছড়িয়ে গেল, এই বিষয়টা ছড়িয়ে পড়ার পরও সপ্তাহখানেক পার হয়ে যায়, 2 সপ্তাহ আনুমানিক এরকম পার হয়ে গেলেও সলিমের কিন্তু কোনো সমস্যা হয়নি। প্রায় 1 মাসের মাথায় সলিম একটা স্বপ্ন দেখে। স্বপ্নে দেখে ওই যে উট, ওই উটগুলো স্বপ্নের মধ্যে এসেছে। তবে এবার কিন্তু 4টা না, 3টা উট দেখা যাচ্ছে। বড় বড় 2টো উট ঠিকই আছে, ছোট ছোট যে 2টো উট ছিল, এই ছোট 2টো উটের মধ্যে
কিন্তু ছোট বড় ছিল, একটা সাইজে একটু বড়, একটা সাইজে একটু ছোট। ওই একটু বড়টা মনে হচ্ছে আছে, কিন্তু একটু ছোট যেটা ছিল সেটা নাই। ওই বড় দুটো উটের মধ্যে একটা উট নারী কণ্ঠে বলে ওঠে, সলিম রে, এটা তুই কি করলি? তোকে বললাম কাউকে বলিস না, তুই কেন এটা বলতে গেলি? তুই জানিস আমাদের কি ক্ষতি হয়েছে? আমাদের কত বড় ক্ষতি হয়েছে তুই জানিস? তুই যখন আমাদেরকে দেখেছিলি তখন আমরা 4 জন ছিলাম, দেখতো আমরা এখন কয়জন? আমরা এখন 3 জন। আমার ছোট বাচ্চাটাকে ধরে নিয়ে গেছে তোর কারণে, শুধু তোর কারণে এটা হয়েছে। তখন সলিম স্বপ্নের মধ্যে বলতেছে যে আমি কিভাবে আপনার ছোট বাচ্চা হারিয়ে যাওয়ার জন্য দায়ী হইলাম? তখন ওই মা জিন বলছে যে তুই যখন বাজারে বসে এই বিষয়টা জানিয়ে দিয়েছিস, ওই বাজারে একজন কবিরাজ ছিল, সে যে অনেক বড় মাপের কবিরাজ ছিল বিষয়টা তা না, তবে সে জিন বন্দি করে তাদেরকে দিয়ে কাজ করানোর জন্য অনেক চেষ্টা করে যাচ্ছিল। জিনদেরকে হাসিল করা অনেক কঠিন কাজ, কিন্তু একবার যদি এদেরকে বন্দি করে ফেলা যায় কুফুরি কালাম দিয়ে, তাহলে অনেকটা সহজ হয়, যদি তারা মুসলিম এবং শক্তিশালী জিন হয়। তোর এই গল্প শোনার পর সে খোঁজ খবর নেওয়া শুরু করেছে। সে বুঝে গেছে যে এই পথ দিয়ে একটা শক্তিশালী মুসলিম জিন পরিবারের আসা যাওয়া রয়েছে। পশ্চিমবঙ্গের নদিয়াতে আমি আমার মেয়েকে বিয়ে দিয়েছি। ওই মেয়ে, সে আমাকে তার ভাইদেরকে বারবার দেখতে চায়, এই জন্য আমরা প্রতি সপ্তাহে একবার আসা যাওয়া করি। ওই রকম একবার আসা যাওয়ার সময় তুই ভুলক্রমে দেখে ফেলেছিস। তুই যে দেখে ফেলেছিস এটা আমরাও জানতাম না। মাঝে মাঝে আমরা বিভিন্ন সুরতে আসা যাওয়া করি, স্বপ্নের মধ্যেও সেই উটের সুরতেই তোর সামনে আসলাম। আমাদের আসল সুরত দেখলে অনেক ভয় পেয়ে যাবি। এখানেও তোর উপর আমরা কিন্তু জুলুম করছি না, কিন্তু তুই আমাদের উপর জুলুম করলি। তোর উপর আমরা দয়া করলাম, আমাদের জায়গায় অন্য কোনো জিন হলে তোকে ওখানেই মেরে ফেলতো। কারণ জিনদেরকে কেউ যদি এভাবে একবার দেখে ফেলে তাহলে কিন্তু জিনেদের অনেক সমস্যা হতে পারে। এই জন্যই জিনেরা যদি বুঝতে পারে কেউ তাদেরকে দেখে ফেলেছে যেটা তাদের ইচ্ছা ছিল না, তখন কিন্তু জিনেরা তাদের ক্ষতি করে। আমরা তোকে কোনো ক্ষতি করি নাই, তোর পরিবারের কথা চিন্তা করে তোকে ছেড়ে দিয়েছিলাম একটা শর্ত দিয়ে, তুই সেই শর্তটা পালন করতে পারলি না। ওই কবিরাজ খোঁজ খবর নিয়ে কোনো এক অমাবস্যার রাতে, যেই রাতে আমরা চলাচল করছিলাম, ওই রাত্রে মাঠের এই জায়গাতে ওত পেতেছিল, সে একটা ফাঁদ পেতেছিল। আমরা সেই ফাঁদে পড়ে যাই। আমরা 3 জন বের হতে পেরেছি, কিন্তু আমাদের সবার যে ছোট ছেলে, ও তো খুবই অল্প বয়স্ক বাচ্চা, ও বের হতে পারেনি। ওর থেকে যে একটু বড়, ও বের হতে পেরেছে। আমরা 2 জন বের হতে পেরেছি, স্বামী স্ত্রী, কিন্তু ও বের হতে পারেনি। আমরা ওকে ওখান থেকে মুক্তও করতে পারিনি। আমরা ওখান থেকে কোনো রকমের যান নিয়ে পালিয়ে যাই। আমার ছেলেকেও ধরে নিয়ে যায়, ওকে জিম্মি করে আমাদেরকে দিয়ে কাজ করানোর চেষ্টা করে, এমন এমন কাজ যা সরাসরি কুফুর এবং শিরক, যেটা আমাদের পক্ষে করা সম্ভব নয়। আমার ছেলেকে যদি কুরবানিও হয়ে যায় তারপর এটা করা সম্ভব নয়। সে আমার ছেলের উপর জুলুম করতে করতে, জাদু করতে করতে আমার ছেলের 2 চোখ অন্ধ করে দিয়েছে। তারপরেও কিন্তু আমরা এখনো রাজি হই নাই। তুই এটা কি করলি? তোর কারণেই এগুলো হয়েছে। তুই যদি না বলতি তাহলে এই সমস্যা হইতো না। তুই যেহেতু বলে ফেলেছিস, আমরা তোর জন্য আল্লাহর কাছে বদদোয়া করেছি, তোর জন্য কুষ্ঠ হয়, কুষ্ঠ হয়ে তুই ছটফট করতে করতে যেন মারা যাস। আমরা তো সরাসরি কোনো ক্ষতি করব না, তা যদি করতাম তাহলে এই ঘটনার যখন জানাজানি হয়ে গেল এরপরই করতে পারতাম। আল্লাহর কাছে ফরিয়াদ দিলাম, আল্লাহ তোর বিচার করবে। এই বলেই নাকি স্বপ্নের মধ্যে চলে যায়। সলিম সাহেবকে আর কোনো কথা বলার সুযোগও দেয় নাই, ক্ষমা চাওয়ারও সুযোগ দেয়নি। তো উনি যে স্বপ্ন দেখলেন, সকালবেলা উনি ওনার স্ত্রীর সাথে, পরিবারের সাথে শেয়ার করেছেন। ওনার স্ত্রী এটা শোনার সাথে সাথে বেশ গুরুত্বই দেয়, কারণ এই বিষয়টা যেহেতু শুরুতে বলা নিষেধ ছিল, উনি ওনার পরিবারকেও বলেন নাই শুরুর দিকে, পরে এটা জানাজানি হয়ে গেছে, তখন তো পরিবারের সদস্যরা জেনেছেন। ওনার স্ত্রী ভয়ে ছিল না জানি কোনো একটা বিপদ আসে। সত্যি সেই ধারণাটাই সত্যি হয়ে যাচ্ছে। এরপর ওনার স্ত্রী ওই সময় পাবনার ওনাদের এলাকা থেকে একটু দূরে একজন ভালো বুজুর্গ ব্যক্তির নাম শুনেছিলেন, তার কাছে যান। তোর কাছে ওখান থেকে যখন ওনাকে নিয়ে ওই বুজুর্গ ব্যক্তির কাছে গিয়েছেন, যাওয়ার পর বুজুর্গ ব্যক্তি সবকিছু শোনেন, শোনার পর বেশ তিরস্কার করেন এই সলিম মিয়াকে। বলতে, তুমি এরকম একটা কাজ কেন করলা? কথা একটা আমানত, এটা রক্ষা করতে হয়, তুমি কেন এটা রক্ষা করতে পারলা না? তখন উনি বললেন যে এরকম বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার কারণে আমি তো আসলে বলে ফেলেছি। তখন ওই বুজুর্গ ব্যক্তি বললেন যে এখন কি হবে এটা আমি বলতে পারতেছি না,
তোমাকে পরীক্ষা নিরীক্ষা করে যতটুকু আমি বুঝতে পেরেছি তোমার উপর জিনের কোনো প্রভাব নাই, আর ওদেরকে এখন হাজির করা সম্ভব হবে না, ওরা খুব ক্ষুব্ধ হয়ে আছে। আর সন্তান হারিয়ে ওরা এখন সেই সন্তান উদ্ধারের জন্য ব্যতিব্যস্ত হয়ে আছে। এখন এই অবস্থায় তোমার বিষয় নিয়ে তাদেরকে ডাকবো, এটা মোটেও উচিত হবে না। তারা তাদের কাজে ব্যস্ত আছে। মূলত এই তথ্যগুলো কিন্তু ওই হুজুর ওনার এক শিষ্য জিনের কাছ থেকে জেনেছিলেন। সেই শিষ্য জিন এসেই বলেছিলেন যে তারা খুব রাগান্বিত হয়ে আছে, তাদের সন্তান নিয়ে তারা খুব পেরেশানিতে আছে, তারা একটা অপারেশন চালানোর প্রস্তুতি নিয়েছে ওই সন্তানকে উদ্ধারের জন্য। সুতরাং এখন কোথাও যাওয়ার মতো তাদের মন মানসিকতা নেই, কারোর সাথে কথা বলার মতো মন মানসিকতা নেই। এই জন্যই মূলত এখন তাদেরকে ডাকা যাবে না। তো এই সমস্ত কথা হুজুর ওনাদেরকে জানালেন এবং বললেন তুমি যাও, চলে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও যে আল্লাহ আমি তো ভুল করে বলে ফেলেছি, পারিপার্শ্বিক চাপে বলে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও, ওদের অভিশাপটা আমার উপরে দিও না, আমাকে ক্ষমা করে দাও। এই জিনিসটা হুজুর শিখাই দেন, কোনো ঝাড়ফুঁক করে দেননি, কারণ তার উপর কোনো জিনের প্রভাব ছিল না, কোনো জাদু টোনার প্রভাবও ছিল না। উনি বললেন যে ঝাড়ফুঁক করা লাগবে না, এটা আল্লাহর কাছে তুমি ক্ষমা চাও। ওখান থেকে চলে আসেন। চলে আসার পর কিছু কিছু লোকের সাথে বিষয়টা শেয়ার করলেন যে ঘটনাটা কি হয়েছে। ওই লোকজন বলছে দূর সব গাঁজাখুরি কথা, আর কিচ্ছু হবে না, এরকম কত প্রতিনিয়ত কত ঘটনা ঘটে যাচ্ছে, জিনেরা কি সবার সাথে এসে এরকম ক্ষয়ক্ষতি করে নাকি, এরকম বিভিন্ন জন বিভিন্নভাবে বলতেছে। এদিকে ওনার মন একবার চাই যে হ্যাঁ ঠিক আছে, এই ঘটনার জন্য আসলে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। আবার মনে হয় ধুর এগুলা কি না কি সত্যি কিনা, আসলেই কি হয়েছে না হয়েছে, স্বপ্ন দেখলাম আর সেটাই কি সত্য হয়ে যাবে কিনা, এর ভিতরে আবার কোন ধান্দাবাজি আছে তাও জানি না, এরকম দ্বিমুখী চিন্তা উনি করছিলেন। এরই মধ্যে একটা ব্যাপার লক্ষ্য করা গেল, সেটা হচ্ছে ওনার শরীরে বিভিন্ন জায়গায় চুলকানি দেখা দিল। কাজ করতে গেলে শরীরে বিভিন্ন জায়গায় চুলকায়, চুলকাতে চুলকাতে ওইখানে ঘা হয়ে গেল একটা পর্যায়ে। তারপর শরীরে বিভিন্ন জায়গায় কুষ্ঠ রোগের আলামত দেখা গেল। এইটা যখন শুরু হয়েছে তখন ওনার টনক নড়েছে, হায় আল্লাহ আমি তো এইটাকে গুরুত্ব দেই নাই, আমি তো বিষয়টাকে তুচ্ছ তাচ্ছিল্য মনে করেছি, হুজুরের কথাকেও গুরুত্ব দেই নাই, যেহেতু ওরা কোনো জাদুটনা করেনি, ওরা কোনো সরাসরি ক্ষতি করবে না, এই জন্য বিষয়টা নিয়ে আসলে গুরুত্ব দেই নাই। এখন তো সত্যি আমার পুষ্ট হয়ে গেছে। পরিবারের সদস্যরা যখন দেখেছে আবার সেই হুজুরের কাছে গেছেন ওনারা। হুজুরের কাছে যাওয়ার পর হুজুর তো ওনাকে আবারও খুব তিরস্কার করেন এবং বলেন আমি তোমাকে বলছিলাম আল্লাহর কাছে ক্ষমা চাও, তুমি কেন এটা দেরি করলা? আল্লাহ তো ওদের বদদোয়া শুনেছেন, ওদের দেওয়া অভিশাপ তো তোমার গায়ে লেগে গেছে, এখন তো এগুলো দোয়া তাবিজে কাজ হবে না, আল্লাহ তাআলা যদি চান তাহলেই তোমাকে এর থেকে মুক্তি দান করতে পারেন। আর আরো একটা বিষয় হুজুর জানিয়ে দিলেন যে ওই জিনেরা তার সন্তানকে মুক্ত করতে পেরেছে, কিন্তু তার সন্তানের যে চোখ দুটো অন্ধ হয়ে গেছে, এই চোখ দুটো ভালো হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে। তারপরও তারা চিকিৎসা চালিয়ে যাচ্ছেন। এরপর ওই যে সলিম সাহেবের স্ত্রী উনি বলেন যে হুজুর আপনি ওই জিনদেরকে একটু ডাকেন না, যেহেতু ওদের সন্তানকে এখন উদ্ধার করেছে, ওদের কাছে অন্তত ক্ষমা চাই, ওরা যেন আমাদের প্রতি কোনো রাগ ক্ষোভ না রাখে। হুজুর ডাকতে চাইছিলেন না, আর হুজুরের যে মুখবির জিন সেও চাচ্ছিল না তাদেরকে ডাকতে। এরপরও ওই সলিম সাহেবের স্ত্রীর কান্নাকাটির কারণে একটা পর্যায়ে হুজুর সেই জিনকে বলেন তুমি যাও, তাদেরকে গিয়ে সালাম জানাও, অন্তত তাদের পরিবারের একজন যেন আসে আমার কাছে, স্বামী স্ত্রী যে কোনো একজন আসলেই হবে। তখন স্বামী আসে এবং এসে বলে যে সলিমকে আমরা ক্ষমা করে দিয়েছি, কিন্তু আমার সন্তান যে দৃষ্টিশক্তি হারিয়েছে ওর কি হবে বলেন, ওর অপরাধের কারণেই তো এটা হয়েছে, আর ওর উপর আর কোনো অভিযোগ আমাদের নাই, আমরা ওকে ক্ষমা করে দিয়েছি, আর যে বদদোয়া দিয়েছি এই বদদোয়াটাও আমরা তুলে নিলাম, আল্লাহ যদি ওকে ক্ষমা করেন। এটা বলে ওনারা চলে যান। এরপরে ওখান থেকে তো ওই সলিম সাহেব তার পরিবার সহ চলে আসেন। তো হুজুর বললেন যে এটাও কোনো ঝাড়ফুঁকের কাজ না, এটা আল্লাহ তাআলার তরফ থেকে তুমি গজবের শিকার হয়েছ, এখানে কোনো ঝাড়ফুঁক কাজ করবে না, তুমি চলে যাও, আল্লাহর কাছে দোয়া করো। ওখান থেকে তারা ফেরত আসেন। এদিকে তার শরীরে কুষ্ঠ রোগ বেড়েই চলছে। একটা পর্যায়ে এসে ওই সলিম মিয়ার পরিবার চিন্তা করলেন যে আচ্ছা ওই কবিরাজের কি হয়েছে, যে কবিরাজ জিনের বাচ্চাকে আটকে রেখেছিল। তো ওই কবিরাজ তো মাঝে মাঝে বাজারে আসতো, তার বাড়ি ছিল ওখান থেকে কয়েক গ্রাম পরে, তার কোনো পরিবার পরিজন ছিল না, এরকম টুকটাক জাদুটোনা করতো আর কি। খোঁজ খবর নিয়ে জানা গেল কোনো এক রাতের বেলা সে তার ঘরের মধ্যেই মরে পড়েছিল। তার লাশ যখন উদ্ধার করা হয়, লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, বা সে
ভয়ঙ্কর কোনো কিছু দেখে মারা গেছে, তার চোখ খোলা বা ভীতিকর অবস্থায় ছিল, বিষয়টা এরকমও না। মনে হচ্ছে সে ঘুমের ঘরেই মারা গেছে। কি কারণে মারা গেছে এটা অজানা। তার কোনো পরিবার পরিজন ছিল না। আর কবিরাজটা নামে মুসলিম ছিলেন, যদিও ইসলাম ধর্মের কোনো রীতিনীতি কেউ তাকে পালন করতে দেখেনি। ওনাকে ইসলাম ধর্মের রীতিনীতি অনুযায়ী দাফন করা হয়েছে, এতটুকু জানতে পারেন। এরপর তো যেটা হয় সেটা হচ্ছে এই যে সলিম সাহেব, উনি তো আল্লাহ তাআলার কাছে অনেক কান্নাকাটি করেছিলেন, কিন্তু কাজ হয়নি। উনি কুষ্ঠরোগে আক্রান্ত হয়েই মারা গিয়েছিলেন। শরীরে নাকি এমন যন্ত্রণা হতো, চিৎকার চেঁচামেচি করতেন, অনেক চিৎকার চেঁচামেচি করতেন। খুব বেশি দিন বাঁচেন নাই উনি। এই যে ঘটনাটা, এই ঘটনাটা ওই এলাকার অনেকেই পরে জেনেছেন, একদম টপ টু বটম জেনেছেন। কারণ এটা গোপন থাকার কথা, মানে বা গোপন রাখার কথা বলা হলেও এটা তো পরবর্তীতে আর মোটেও গোপন থাকেনি, সবাই জেনে গিয়েছিল আর কি। তো সলিম মিয়ার মৃত্যুর পর ওই পরিবারের কারোর সাথে কোনো ধরনের কোনো ঘটনা ঘটেনি, বা তাদের কেউ যে কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছে বিষয়টা এরকমও না। ওনার সাথে সাথেই এই বিষয়টা শেষ হয়ে যায়। পরবর্তীতে এই যে পদ্মা নদীর ভাঙনের ফলে বিভিন্ন গ্রাম তো একদম নদীর ভিতরে চলে গেছে। ওই পরিবারের সদস্যরাও অন্য কোথাও চলে গেছেন, কোথায় গেছেন এটা বলতে পারেন না। পরবর্তীতে দেখা গেল যে এই যে কাশেম মোল্লা, যিনি আব্দুল সালাম ভাইয়ের দাদা, উনিও তো ওনার পরিবার নিয়ে অন্য জায়গায় চলে গিয়েছিলেন। এই সলিম মিয়াকে উনি দেখেননি। উনি যখন বাজারে আসতেন তখন এই সলিম মিয়ার ঘটনাটা পরবর্তীতে শুনেছিলেন আর কি। এই ঘটনা তো কয়েক মাসের মধ্যেই ঘটে গেছে। এই কাশেম মোল্লা, উনি তো একজন কৃষক ছিলেন, ব্যস্ত থাকতেন, এক জায়গায় বসে ওই ধরনের আলোচনা করার সুযোগ হতো না। কারণ ওই বাজারে যারা বসে বসে আলোচনা করতেন তারা আশেপাশের গ্রামের, ওনার গ্রামটা ছিল আরো কয়েক গ্রাম পরে। উনি বাজারঘাট করার জন্য আসতেন, হাটের দিন আসতেন, চলে যেতেন। তো এই ঘটনার যখন শেষ হয়ে গেছে এরপরে উনি শুনেছিলেন। প্রিয় লিসেনার্স, এই ঘটনার মধ্যে কিন্তু একটা শিক্ষণীয় ব্যাপার রয়েছে, তা হচ্ছে আমানতদারিতা। কথাও একটা আমানত, এই কথাটা রক্ষা করাটা জরুরি, যা এই সলিম সাহেব করতে পারেননি। জিনেরা তার ক্ষতি না করলেও আল্লাহর গজবের শিকার উনি হয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। প্রিয় লিসেনার্স, নাবিক এই ঘটনাটি শুনেছিল তার হুজুরের কাছ থেকে। ওই হুজুর মূলত এই জিন বিষয়ক সমস্যাটার সমাধান করেছিলেন আল্লাহর ইচ্ছায়। ঘটনাটির সময়কাল 2012 কি 13। ঘটনাটির স্থান ওই হুজুরের গ্রামের বাড়ি। তবে ওই হুজুরের গ্রামের বাড়িটা যে এক্সাক্ট কোথায় এবং কোন জেলায় এটা নাবিক মনে করতে পারেননি। তবে সেটা হয়তোবা বরিশালের কোনো সাইডে হতে পারে বলে অনুমান করেন আর কি। যার সাথে ঘটনাটি ঘটে তার নাম ছিল রাকিব। ওই সময় এই রাকিব, সে যে খুব দুষ্টু ছিল, টকবকে তরুণ থাকলে ওই রকম দুষ্টু ছিল এটা আসলে বলা যায় না। এমনি স্বাভাবিক যেই উন্মাদনা এই বয়সে যাদের থাকে, তার বয়সের সময় ছিল 18-19 বছর এরকম আর কি। এরকম উন্মাদনা তো সবার মধ্যেই থাকে। লেখাপড়ার মনোযোগ একটু কম ছিল, বন্ধুদের সাথে আড্ডা দিত, নাটক সিনেমার প্রতিও ঝোঁক ছিল। আবার রাতের বেলা সবাই মিলে বাজারের চায়ের দোকানে ক্যারম বোর্ড খেলতো। একদমই যে লেখাপড়ার প্রতি মনোযোগ ছিল না তা না, তবে যতটুকু মনোযোগ থাকার দরকার ছিল এতটা ছিল না। আর এরকম ক্যারম বোর্ড খেলা, চায়ের দোকানে আড্ডা দিয়ে বন্ধুদের সাথে, এটা তার নিত্যদিনের অভ্যাস ছিল। তবে এই অভ্যাসগুলো সে যে মানে এমনভাবে আয়ত্ত করেছিল যা তার দৈনন্দিন জীবনকে দুর্বিষহ করে ফেলবে বিষয়টা এরকম না। এটা বলতে হবে বয়সের কারণে যেরকমটা হয় এরকম আর কি। এছাড়া অন্য কোনো সমস্যা ছিল না, নেশা করা বা এই টাইপের কোনো সমস্যা ছিল না আর কি। তো রাতের বেলাতে সে কি করতো, বিশেষ করে এই যে রাত অনেক সময় 9টা, 9:30, 10টা, একজন স্টুডেন্ট, তারপর তরুণ, সে রাত 9টা, 9:30, 10টা পর্যন্ত যদি বাইরে থাকে, এটা তার জন্য তো আসলে অনেক রাত, এটা নিঃসন্দেহে বলতে হবে। তো একদিন সে ওই ক্যারাম বোর্ড খেলছিল বাজি ধরে, খেলাটা শেষ হতে হতে অনেক দেরি হয়ে যায়। রাত তখন আনুমানিক 11টা, 11:30 বেজে গেছে আর কি। চিন্তা করছিল যে বাড়িতে যে যাব আজকে তো খবর আছে নিঃসন্দেহে। তো অনেক দেরি হয়ে গেছে, এমনিতেই লেখাপড়া কম করে। তারপরে মোটামুটি 8টা, 8:30 পর্যন্ত তার সময় বাড়িতে ফেরার জন্য, মানে এরকম একটা রুটিন করে ফেলেছে, আজকে তো অনেক রাত হয়ে গেছে, বাড়িতে ফিরলে কি যে হবে। এর মধ্যে হয়েছে কি, আকাশে মেঘ গুরুম গুরুম করছে, বৃষ্টি নামবে নামবে ভাব, যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। সময়টা গ্রীষ্মকাল ছিল, একদম বর্ষাকালটা তখনও আসেনি, তবে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল। সে দ্রুত বাড়ির দিকে হাঁটা শুরু করে। তবে
সে যখন হাঁটা শুরু করেছে তখন কিন্তু তার সাথে অন্য কোনো বন্ধু বান্ধব ছিল না। অন্য দিন থাকে, আজকে যেহেতু রাত হয়ে গেছে আর ওই বাজি ধরে যারা খেলছিল তখন দেখা গিয়েছে খেলা শেষ হতে দেরি হচ্ছে, অন্য বন্ধু বান্ধবরা বাসায় চলে গেছে, আর সে যেহেতু বাজি ধরেছে খেলাটা না শেষ করে তার আসতে পারবে না। ওই চিন্তা থেকেই সে দীর্ঘ সময় খেলেছে। অন্য বন্ধুদেরকে থাকতে বললেও তারা কেউ থাকতে পারেনি সঙ্গত কারণেই, কারণ তারাও তো স্টুডেন্ট, তাদেরকে বাড়িতে ফিরতে হবে, তারা সবাই লেখাপড়া করতো। এই কারণে সে আসার সময় কোনো লোকজন পায়নি, সে একা একাই হাঁটছিল। সেই যেই পথ দিয়ে হাঁটে এই পথটা তার তো খুবই চেনা। ওই পথ দিয়ে যাওয়ার সময় গ্রামের একটা কবরস্থান পড়ে। যখন এই কবরস্থানের কাছে সে পৌঁছায় তখন তার হাতের ঘড়িটা শব্দ করে উঠলো। ঘড়িতে অ্যালার্ম বাজতো, এই যে ক্যাসিও যে ঘড়িগুলো আছে এই ঘড়িতে কিন্তু অ্যালার্ম বাজে, তার হাতে ওরকম একটা ঘড়ি ছিল। তখন জানান দিল রাত কিন্তু অনেক বেজে গেছে। তখন চারদিকে শুনশান নীরবতা। গ্রামের পরিবেশ যেহেতু, এত রাত্রে লোকজন তো আশেপাশে কমই থাকে। এদিকে আকাশ মেঘে ঢাকা, তারপর ভালো করে দেখাও যাচ্ছে না, তবে পথটা তার তো খুবই চেনা। চোখ বন্ধ করেও সে হেঁটে হেঁটে নিজের বাড়িতে পৌঁছে যেতে পারবে, এমন ভাবে এই পথটা তার চেনা। গ্রামের কবরস্থানটা যখন সে পার করছে হঠাৎ করে তার কাছে মনে হলো কেউ তার পেছন পেছন হাঁটছে। ঘুরে একবার পেছন দিকে তাকালো, চিন্তা করলো পরিচিত কেউ আসছে কিনা, তাহলে তো ভালোই হবে, গল্প করতে করতে চলে যাওয়া যাবে। তবে পেছন দিকে তাকে সে কাউকে দেখতে পেল না। যেহেতু রাস্তাটা নির্জন ছিল সে নিজের মনের ভুল মনে করলো। রাস্তা দিয়ে চলার সময় স্যান্ডেলের একটা শব্দ হয়, হতে পারে এই শব্দের প্রতিধ্বনি হচ্ছে, এই কারণেই মনে হয়েছে পেছনে কেউ হাঁটছে। এটা ভেবেই সে আবার হাঁটা শুরু করলো। হঠাৎ করে তার পায়ের নিচে কিছু একটা পড়েছে। রাকিব ফিল করলো একদম নরম কোনো কিছু যদি পড়ে, আর নরম জিনিসটা কিন্তু একদম মাটির সাথে লেগে নাই, মনে হচ্ছে এটার পুরুত্ব কয়েক ইঞ্চি হবে। জিনিসটা আসলে কি এরকম নরম নরম লাগছে? তখন রাকিব নিচে তাকিয়ে দেখে বেশ বড় সাইজের এক টুকরো মাংস, থকথকে মাংস, একদম মানে এটা যে নষ্ট মাংস বা পচে গেছে বিষয়টা এরকম না, একদম থকথকে মাংস, ফ্রেশ মাংস, একটা মাংসের টুকরা, এইটার উপরে পা পড়েছে। মাংসের টুকরার উপর যদি পা পড়ে যেমনটা অনুভূত হয় তার কাছে ঠিক তেমনটাই অনুভূত হয়েছিল। সে চিন্তা করলো কি ব্যাপার, রাতের বেলা এইখানে মাংসের টুকরো পড়ে আছে কেন, এরকম তো পড়ে থাকার কথা না। এমন সময় তার পেছন দিকে একটা শব্দ সে শুনতে পেল, মনে হচ্ছে গড়গড় গড়গড় শব্দ আসছে। কুকুর বা শেয়াল রাগে গড়গড় করলে যেরকম শব্দ আসে বা শব্দ হয় ওই রকম শব্দ। সে পেছন দিকে তাকায়, পেছন দিকটা অন্ধকার ছিল, তবে একটা জায়গায় অন্ধকারটা বেশ গুমট মনে হচ্ছে, অন্ধকারের ভেতরেও মনে হচ্ছে অন্ধকার, মনে হচ্ছে ওইখানে কোনো কিছু আছে। অনেক সময় অন্ধকারের ভেতরে কোনো একটা জায়গায় যদি কোনো কিছু থাকে ওই জায়গাটা কিন্তু বেশ ঘুটঘুটে অন্ধকারেরও বেশি মনে হয়, মনে হচ্ছে ওই রকম কিছু, ওখানে ওরকম কিছু দাঁড়িয়ে আছে, আর ওই গুমট অন্ধকার ওই জায়গা থেকে গড়গড় গড়গড় শব্দ আসছে। এর মধ্যে ঘটে আর একটা ঘটনা। হঠাৎ করে ওই গুমট অন্ধকারের যে অংশটুকু ওর মধ্যে থেকে দুটো লাল টকটকে চোখ দপ করে জ্বলে ওঠে। এইটা দেখার সাথে সাথে রাকিব তো ভয় পায়, তবে 1-2 সেকেন্ড পর ওই চোখ দুটোর আলো আবার নিভে যায়, এর 1 সেকেন্ড পর আবার জ্বলে ওঠে, এভাবে জ্বলে নেভে জ্বলে নেভে। এবার তো রাকিব বেশ ভয় পেয়ে গেল, সে উল্টো দিকে ঘুরে দিয়েছে এক দৌড়, যেহেতু পথটা তার চেনা ছিল সে ওই অন্ধকারের মধ্যেই এক দৌড়ে বাড়িতে চলে আসলো। তো ওই রাতে তার সাথে আর কোনো ভয়ের ঘটনা ঘটেনি, আর ওই রাতে যে এইটা হয়েছে এটাও বাড়ির সদস্যদেরকে বলেনি, এমনিতেও দেরি করে আসছে বাড়িতে, এখন এসে যদি এই বিষয়টা বলে বাড়ির লোকজন বলবে, বিশেষ করে তার মা বাবা বলবে যে ভালো একটা বাহানা পাইছো, রাত্রে দেরিতে আসছো যাতে পিটানি না খাও এই জন্য একটা বাহানা দাঁড় করিয়েছ, এসব আমরা বিশ্বাস করব না। এই জন্য সে এই বিষয়ে কিছু বলেনি, চুপচাপ নিজের ঘরে ঢুকে শুয়ে পড়েছে। এর পরদিন সকাল থেকেই পরিবারের সদস্যরা রাকিবের আচার আচরণে অদ্ভুত কিছু পরিবর্তন দেখতে পায়। রাকিব অদ্ভুত অদ্ভুত কথা বলছে, তারপর তার চুল উস্কো খুস্কো, সে সকাল থেকে খাওয়া দাওয়া কম করছে, অথচ এই সমস্ত জিনিস বিশেষ করে খাওয়া দাওয়া ঘোরাঘুরি তার কিন্তু সব সময় চলতে থাকবে। রাকিব বাসায় কম থাকতো, দেখা যাচ্ছে যে দিনের বেলাতেও সে ঘর থেকে বের হচ্ছে না। পরিবারের সদস্যরা চিন্তা করলো কি ব্যাপার, কি হলো, ও তো ঘোরাঘুরি করে অথচ ঘরের মধ্যেই আছে, গোসল করছে না, সকালে নাস্তাও করলো না,
দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল, দুপুরের খাবারও খেলো না। তবে বিকেলের দিকে ঘর থেকে একটু বের হয়েছে, আবার ঘরে ঢুকে গিয়েছে। সমস্যা হয়ে গেল রাতের বেলা। তাকে কিন্তু বারবার খাবারের কথা বলা হলেও সে কোনো উত্তর দেয়নি, এমনকি তার ঘরে খাবার রেখে আসলেও সে খাবারটা খায়নি। রাতের বেলা সে মানে এমন ভাবে চিৎকার চেঁচামেচি শুরু করেছে, চিৎকার করতে করতে ঘর থেকে বাইরে বের হয়ে যাচ্ছে। তখন তো পরিবারের সদস্যদের টনক নড়ে, আরে ওর স্বভাবের সাথে তো আজকের আচরণ যাচ্ছে না। হ্যাঁ, কোনো কারণে তার মন খারাপ থাকতে পারে, বন্ধুদের সাথে হয়তো রাগারাগি হয়েছে, কোনো কারণে কোনো খেলায় হেরে গেছে, কিন্তু এই আচরণ তো তার সাথে যাচ্ছে না। রাকিবের মায়ের কিন্তু সন্দেহ হয় যে ঘটনাটা কি, এটা তো আসলে ওর সাথে কোনোভাবেই যায় না। তাকে যে খাবারটা দেয়া হয়েছে সে তো খায়নি, পরে আবার খাবার যখন তাকে দেয়া হয়েছে সে তখন বলছে, চিৎকার করে বলছে, এই আমার গলা ছেড়ে দে, আমি কি দোষ করছি, আমি কি দোষ করছি রে, তোর তোর কি ক্ষতি করছি, তোর সাথে তো আমার কোনো শত্রুতা নাই, আমার গলা ছাড়, আমার গলা ছাড়। এইভাবে সে চিৎকার করে বলছে, আমার গলা ছাড়, আমার গলা ছাড়, কি দোষ করছি আমি, তোর তো কোনো ক্ষতি করি নাই আমি। পরিবারের সদস্যরা তো বোঝে না যে ও আসলে বলেটা কি, গলা ছাড়, গলা ছাড় মানে ওর গলা কে ধরে রেখেছে। পরিবারের সব সদস্যই তখন বুঝতে পারলো এখানে অস্বাভাবিক কিছু একটা হয়েছে। তো ওই রাতটা ওভাবেই কেটে গেল। ওই রাতেও সে কোনো খাবার খায়নি, একটু পানি খেয়েছে, এতটুকুই। এখন দেখা গেল যে রাকিব একটা দিনও বাসার থেকে বাইরে বের হয় না, শুধু রাতের বেলা সে বাসার থেকে বাইরে বের হচ্ছে। প্রচন্ড ক্ষুধায় পরের দিন সে খাবার চায়, কিন্তু খাবার সামনে যখন দেয়া হয় তখন সে খাবার খেতে পারে না। সে চিৎকার চেঁচামেচি করে এবং নিজের থেকে আবার বলে ওঠে, তুই আমাকে খেতে দিসনি, আমি তোকে মেরে ফেলবো রে, তোকে তো খাবো, তোর রক্ত মাংস হাড় সবই খাবো, এরকম নিজে নিজেই বলতে থাকে। পরিবারের সদস্যরা জোর করে খাবার খাওয়ানোর চেষ্টা করে, মনে হচ্ছে তার গলা দিয়ে খাবার নামছে না, মাঝে মাঝে একটু পানি খায়, কিন্তু এভাবে তো এরকম একটা তরুণ টকবগে যুবক বাঁচতে পারবে না, খাবার তো তাকে খেতে হবে। পরিবারের সদস্যরা আসলে ওই পর্যায়ে তখনও তাদের চিন্তাটা আসেনি যে ঘটনাটা আসলে কোন দিকে মোড় নিচ্ছে। রাকিবের মা তার বাবাকে বলেন যে রাকিবের এরকম সমস্যা, ঘটনাটা কি। রাকিবের বাবা বলে যে কোনো হয়তো বা মানসিক সমস্যা হয়েছে, ডাক্তার দেখাতে হবে। তখন রাকিবের মা বলে, না, এটা মনে হয় কোনো জিনভূত গঠিত সমস্যা, রাতের বেলা একা একা আসা যাওয়া করে কোনো সমস্যা হইলো কিনা। রাকিবের বাবা কিন্তু এটা বিশ্বাস করে না। ওই রাতে রাকিবের মা ওয়াশরুমে যাওয়ার জন্য বের হয়েছে, যেহেতু তাদের বাড়িটা গ্রামে ছিল, গ্রামের ওয়াশরুমটা দেখা যাচ্ছে উঠোনের এক পাশে বা কলপারের এক পাশে, মানে মেইন ঘর থেকে আলাদা আর কি। উনি যখন ওয়াশরুমে যাওয়ার জন্য বাইরে বের হয়েছেন, উনি একটা জিনিস দেখে বেশ ভয় পেয়ে যান, ঘাবড়েও যান। উনি দেখেন একটা কালো ছায়ামূর্তি, বেটে আকৃতির একটা কালো ছায়ামূর্তি তাদের যে ওয়াশরুমটা, ওই ওয়াশরুমের চতুর্দিকে ঘোরাঘুরি করছে। আরো একটা বিষয়, সেটা হচ্ছে উনি যখন ওটা দাঁড়িয়ে দেখছিলেন ভয়ে ভয়ে, মনে হচ্ছিল ওনার পায়ের নিচের মাটি থরথর থরথর করে কাঁপছে, মনে হচ্ছে মৃদু ভূমিকম্প হচ্ছে। এইটা কিন্তু উনি দেখেন, এটা কয়েক সেকেন্ড উনি দেখেছেন, খুব স্পষ্টভাবেই দেখেছেন। এটা যে আসলে মনের ভুল, চোখের ভুল, এটা কোনো কিছু বলা যাবে না, উনি এভাবেই দেখেছেন। এরপরে কিন্তু সবকিছু স্বাভাবিক হয়ে যায়। উনি চিন্তা করলেন যে এখন কি ওয়াশরুমে যাবো কি যাবো না, তখন ওয়াশরুমে যাওয়াটাও দরকার ছিল। উনি দোয়া দরুদ পরে ওয়াশরুমে যান, ফ্রেশ হয়ে বাইরে বের হয়ে আসেন। এরপরে আর কোনো সমস্যা হয়নি, উনি কোনো কিছু দেখেননি। তো উনি যখন ঘরের ভিতরে ঢুকবেন তখন উনি শুনতে পান রাকিবের যে রুমটা, ওই রুম থেকে এক ধরনের গোঙানির শব্দ আসছে। ছেলের রুম থেকে এই শব্দ পাওয়ার পর উনি ছেলের ঘরের দিকে গেলেন। ঘরটা কিন্তু ভেতর থেকে লক করা ছিল, মানে রাকিব ঘুমানোর আগে ঘরটা ভেতর থেকে লক করে রেখেছিল, তবে ঘরের জানালা খোলা ছিল। উনি জানালা দিয়ে যখন তার ছেলের দিকে তাকিয়েছেন, ঘরের মধ্যে যে মৃদু আলো ছিল, ডিম লাইট জ্বালানো ছিল, ওদের বাসায় ইলেকট্রিসিটি কিন্তু ছিল, তো ডিম লাইটের আলোতে উনি একটা দৃশ্য দেখতে পান। মোটামুটি স্পষ্টই দেখেছিলেন, যদিও বা ঘরের মধ্যে আধো আলো আধো ছায়া ছিল, ডিম লাইটের আলোতে তো একদম সব স্পষ্ট দেখা যায় না বা বোঝাও যায় না, তবে উনি এটা যে কোনো কারণেই হোক স্পষ্টভাবেই দেখেছিলেন। সেটা হচ্ছে একটা কালো কুচকুচে সাপ, অন্ধকারে তো সেটা কালোই দেখা গিয়েছে আর কি, কালো কুচকুচে সাপ রাকিবের গলা চেপে ধরেছে, পেঁচিয়ে গলা চেপে ধরেছে আর কি। আর এই দৃশ্যটা যখন উনি দেখেছেন, উনি দেখেই তো প্রচন্ড জোরে দিয়েছেন এক চিৎকার, আর তখনই নাকি ওই সাপটা অদৃশ্য হয়ে যায়।
ওরা চিৎকারে পরিবারের অন্য সদস্যরা তারা ঘুম থেকে উঠে পড়ে, তারা চলে আসে, জিজ্ঞেস করে কি হয়েছে, তখন বলে আমি তো এই দৃশ্য দেখেছি। তখন রাকিবের ঘরের দরজা বারবার নক করা হয়, রাকিব ঘুম থেকে উঠে খুলে দেয়। রাকিবকে জিজ্ঞেস করা হয় কি হয়েছিল। রাকিব তখন বলে যে সে একটা স্বপ্ন দেখছিল, স্বপ্নের মধ্যে কোন একটা ভয়ঙ্কর প্রাণী তার গলা চেপে ধরেছে এবং তাকে হুমকি দিচ্ছে তোকে মেরে ফেলবো, খাবার নষ্ট করছিস আমার, এরকম বলছে আর কি। এখন এই যে ব্যাপারটা যে হলো, পরিবারের সব সদস্যরা বিশ্বাস করলো, তার বাবা বিশ্বাস করতে চায় না, কারণ বাবা রাকিবকে খুব শাসন করতো, তার এই উড়নচণ্ডী স্বভাবের জন্য লেখাপড়ায় মন ছিল না, আড্ডা দিত। সে ধারণা করেছিল যে ইচ্ছা করে এই ধরনের একটা সমস্যা সৃষ্টি করেছে, হয়তোবা এমন একটা চিন্তা থেকে এই সমস্যাটা তৈরি করেছে, কয়েকদিন পরে বলবে আমাকে একটা বাইক কিনে দাও বা এরকম কিছু একটা বলবে, এতে দেখা যাবে যে ওই বাইকটা কিনে দিলেই সে ভালো হয়ে যাবে। ইচ্ছা করে হয়তো এরকম একটা ভণ্ডামি শুরু করছে, কোন একটা আবদার করবে, বড় সড়ো আবদার, এই আবদারটা যাতে মেনে নেওয়া হয়, এরকম একটা চিন্তা থেকে এরকম করলো কিনা, এটা তার বাবার চিন্তা ছিল। এই কারণে কিন্তু উনি প্রথম দিকে বিশ্বাস করেনি। তারপরও পরিবারের সদস্যদের চাপে এবং তার মায়ের চাপে কবিরাজ দেখাতে উনি রাজি হন। তো ওনার একজন তান্ত্রিকের খোঁজ পান। তান্ত্রিকের কাছে যাবার পর তান্ত্রিক খুব অদ্ভুত দৃষ্টিতে রাকিবের দিকে চেয়ে থাকে। একটা পর্যায়ে বলে ঠিক আছে, রাকিবের যে সমস্যাটা হয়েছে আমি কাজ করে দিব, তবে কিছু সময় লাগবে। তো পরিবারের সদস্যরা রাজি হয়ে যায় যে ঠিক আছে আপনি সময় নেন, আস্তে আস্তে সে ভালো হোক, কোনো সমস্যা নেই। তো তান্ত্রিক বলে দেন ওই পরিবার সদস্যদেরকে যে এই রাকিবকে নিয়ে আপনারা পরদিন আবার আমার কাছে আসেন। পরদিন রাকিবকে নিয়ে পরিবারের সদস্যরা সেই তান্ত্রিকের কাছে যায়। তো ওই রাত্রে আর কোনো সমস্যা হয়নি, একদম স্বাভাবিক ছিল। তবে খাওয়া দাওয়াতে অসুবিধা ছিল, রাকিব অল্প একটু খেতে পারতো, এরপর আর খেতে পারতো না। এরপরে মনে হতো তার গলা কেউ চেপে ধরেছে, তারপর একটু পানি খেতে পারতো, এইভাবেই সে দিনানিপাত করছিল। পরের দিন যখন যাওয়া হয় তখন ওই তান্ত্রিক রাকিবের পরিবারকে একটা ভয়ঙ্কর তথ্য জানায়। রাকিব একদিন গভীর রাতে ওই যে গ্রামের মেঠো পথ দিয়ে যে বাড়ি ফিরছিল ওই ঘটনাটা বলে আর কি। তবে তান্ত্রিক জানায় যে ওই রাস্তাতে একটা জায়গায় কিছু মাংস খেকো একদল জিন, এটা বামন আকৃতির জিন, ওরা মাংস ভাগাভাগি করে খাচ্ছিল। ওই সময় নাকি রাকিব ওখান দিয়ে চলে আসে। তো ওই মাংসের যে বড় টুকরোটা ছিল ওরা ওইটা ভাগাভাগি করবে। তো রাকিব যখন ওখানে চলে আসছে সে না বুঝেই অন্ধকারের মধ্যে ওই খাবারের উপরে পা দিয়ে ফেলে। এতে করে ওই জিনেরা খুব ক্ষিপ্ত হয়ে যায়, ভয়ঙ্করভাবে ক্ষিপ্ত হয়েছে রাকিবের উপরে। এই জিনগুলো অনেক শক্তিশালী, এরা আসলে কোনো ধর্মের অনুসারী না, এরা নরখাদক টাইপের জিন, মাংসাশী জিন। এরা মাংস খায়, রক্তও খায়, হাড়ও খেয়ে ফেলে। তান্ত্রিক আরো বলে এই যে যে জিনগুলো এগুলোই মূলত এই রাকিবকে খেতে দিচ্ছে না, যখনই খাবার সামনে আনা হচ্ছে তখনই কষ্ট দিচ্ছে। তান্ত্রিক জানায় ধীরে ধীরে এই সমস্যার সমাধান করতে হবে, একবারে হবে না। রাকিবের পরিবারও সরল বিশ্বাসে সব মেনে নেয়। তো ওখান থেকে চলে আসে। ওই কবিরাজ কিছু ট্রিটমেন্ট, কিছু তদবির দিয়ে দিয়েছে, তাবিজ টাবিজ এইরকম কিছু জিনিস দিয়ে দিয়েছিল আর কি। তো ওখান থেকে চলে আসছে গভীর রাত, ওই রাতের ঘটনা আর কি, যেই রাতে আসলে তারা বাসায় চলে আসে তান্ত্রিকের ওইখান থেকে। হঠাৎ করে কোনো এক অজানা কারণে রাকিবের মায়ের ঘুম ভেঙে যায়। চাঁদের স্নিগ্ধ আলো ছিল, জানালার ফাঁকা দিয়ে ওই আলো ঘরে প্রবেশ করছিল, ঘরের মেঝেতে এসে ওই আলো পড়েছে। ওই সময় ওনার নাকে খুবই বিশ্রী রকমের এক উৎকট গন্ধ ভেসে আসে। উনি বুঝতে পারলেন এই পচা গন্ধের কারণেই আসলে ওনার ঘুম ভেঙে গেছে, কিন্তু উনি বুঝতে পারছেন না যে এইরকম বিশ্রী রকমের দুর্গন্ধের উৎসটা কোথায়, কোত্থেকে এটা আসছে। উনি ওনার হাজবেন্ডকে ডাকলেন না, অর্থাৎ রাকিবের বাবাকে ডাকলেন না, উনি নিজেই উঠলেন যে কোথাও হয়তো বা কোনো ইঁদুর মরে পচে গেছে বা কোনো প্রাণী হয়তো বা কোনো পচা জিনিস মুখে করে নিয়ে এসে এই আশেপাশে রেখে চলে গেছে। উনি ঘুম থেকে উঠে এই গন্ধের উৎস খুঁজতে খুঁজতে এক পর্যায়ে বুঝতে পারলেন গন্ধটা আসছে রাকিবের ঘর থেকে। তিনি আস্তে আস্তে পা টিপে টিপে রাকিবের ঘরের দিকে গেলেন, দরজার ফাঁকা দিয়ে উকি দিলেন। রাকিবের ঘরের জানালা তো খোলাই ছিল, দরজার ফাঁকা দিয়ে উকি দিয়ে ভালো করে দেখতে পাচ্ছিলেন, এই কারণে জানালার পাশে আবার আসলেন। যেহেতু ওই সময় মোটামুটি হালকা জ্যোৎস্না রাত ছিল, ঘরের ভেতরটা
একটু স্পষ্টই দেখা যাচ্ছিল অন্যান্য রাতের তুলনায়। একে তো জ্যোৎস্নার একটু আলো জানালা দিয়ে প্রবেশ করেছে, এছাড়া ঘরের ডিম লাইটের আলো তো আছে। তখন রাকিবের মা দেখলেন ভয়ঙ্কর একটা দৃশ্য। উনি দেখলেন যে 8 থেকে 9 ফুট উচ্চতার 3টা কি 4টা অবয়ব রাকিবকে ঘিরে দাঁড়িয়ে বিড়বিড় করে খুব দুর্বোধ্য ভাষায় কিছু একটা মন্ত্র পড়ছে। রাকিব কিন্তু তার মতো করে ঘুমিয়ে আছে, কিন্তু একটা জিনিস, সেটা হচ্ছে ওই যে মন্ত্র যে পড়ছে ওই সময় রাকিবের মুখ দিয়ে ফেনার মতো কিছু একটা বের হচ্ছে, তবে সেটা সাদা রঙের না। সাধারণত মুখ দিয়ে যে ফেনা বের হয় আমরা সেটাকে সাদার মতো দেখি আর কি। উনি বুঝতে পারলেন এটা একদম কালো কুচকুচে কিছু একটা, কিন্তু সেটা রক্ত না, ফেনার মতোই বের হচ্ছে, বুদবুদ যেটা দেখা যায় আর কি, গোল গোল বাবলের মতো, ওরকমও হচ্ছে। এই দৃশ্য দেখে উনি তো একে তো ভয় পেয়েছেন, আর এরকম একটা ভয়ঙ্কর দৃশ্য দেখে নিজেকে আর সামলাতে পারলেন না, এত জোর একটা চিৎকার দিয়েছেন, ওখানে উনি সেন্সলেস হয়ে গেছেন। রাকিবের মায়ের যখন জ্ঞান ফেরে তখন উনি দেখলেন যে ওনার চারপাশের লোকজন আছে, ওনার হাজবেন্ড আছে, বাড়ির অন্য সদস্যরা আছে, রাকিব নাই, রাকিব তার ঘরেই ছিল। উনি যখন অজ্ঞান হয়ে গেছেন তার থেকে হয়তো 15-20 মিনিট পরের কথা, বাড়ির অন্য লোকজনের তো ঘুম ভেঙে গিয়েছে, তারা এসে দেখেন যে রাকিবের ঘরের বাইরে সে অজ্ঞান হয়ে পড়ে আছে। তখন তাকে ধরাধরি করে ঘরে নিয়ে আসা হয় আর কি, তারপর সেন্স ফেরানোর চেষ্টা করা হয়। উনি একটু ধাতস্থ হওয়ার পরে উনি বলেন যে ঘটনাটা কি উনি দেখেছেন। এরপর তো রাকিবের বাবা বিশ্বাস করতে শুরু করেন যে আসলেই ছেলে আসলে এরকম কোনো আবদার করার জন্য এরকম ভণ্ডামি করছে না, তার আসলেই কোনো সমস্যা হয়েছে। যেহেতু তার মা নিজে এটা দেখেছেন, এর আগেও দেখেছেন, যদিও রাকিবের বাবা শুরুর দিকে বিশ্বাস করেননি। এখন কথা হচ্ছে যে এই যে ঘটনাটা ঘটলো, এমন তো হওয়ার কথা ছিল না। তান্ত্রিকের কাছে গিয়েছে, তান্ত্রিক কিছু তদবির দিয়েছে, সে আস্তে আস্তে ঠিক করবে, তো এই সমস্যা তো এখন আরো ঘনীভূত হচ্ছে। রাকিবের শরীর স্বাস্থ্য আগের থেকে আরো বেশি ভেঙে পড়ছে, উন্নতির তো কোনো লক্ষণ নাই, বরং আরো অবনতি হচ্ছে। তান্ত্রিকের বাসা থেকে আসার পর আরো সমস্যা বেড়ে যাচ্ছে। তো ঘটনাটা কি? অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু রাকিবের শরীরের হাড়গুলো বেরিয়ে গেছে। এত সুন্দর তাগড়া টকবগে এক তরুণ, তার অবস্থা এখন এতটাই খারাপ, মনে হচ্ছে যে হাড়ের উপরে চামড়া পুড়িয়ে দেওয়া হয়েছে, এমন একটা অবস্থা। এই কয়েকদিন মধ্যে এই অবস্থা হয়েছে। মনে হচ্ছে তার শরীরের ভিতর থেকে, তার শরীরের ভিতরে থাকা সব রক্ত পানি সব কেউ শুষে খেয়ে ফেলছে, আর সে এইভাবে চুপসে যাচ্ছে ভেতর থেকে। তান্ত্রিকের কাছে যাওয়া হয়, তান্ত্রিক আবার কিছু কথা বলে, ঠিক হয়ে যাবে, আমি তো কাজ করতেছি, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, আপনারা চলে যান। বলে তাহলে কোনো তদবির টদবির দেন? বলে না, এগুলা কিছু লাগবে না, আপনারা চলে যান। এদিকে প্রতি রাত্রেই কোনো না কোনো ঘটনা ঘটে, সেগুলো বলতে গেলে ঘটনা অনেক দীর্ঘ হয়ে যাবে, আর সেগুলো বলারও অতটা প্রয়োজনীয়তা বোধ করছি না। তবে এরকম ছোটখাটো ঘটনা, মাঝে মাঝে কোনো বড় ঘটনা, এগুলো কন্টিনিউ ঘটেই যাচ্ছে, কাজের কাজ কিছুই হয় না। আর ওনারা ওই তান্ত্রিকের কাছে যান, যখন একটু বেশি ভয় পান আবার যান, তান্ত্রিক আবার কিছু ভুজুং ভাজুং দিয়ে পাঠায় দেয়। তো এরকম যখন চলছিল, এই পর্যায়ে এই যে রাকিবের বাবা নিজের থেকেই একটা উদ্যোগ গ্রহণ করেন। তা হচ্ছে যে না, এইভাবে তো চলতে দেওয়া যায় না। কারণ এর মধ্যে উনি নিজেও কিছু ফিল করেছিলেন, যেই লোকটা এই বিষয়ে বিশ্বাসই করতে চাইতেন না, সেই মানুষটাই এখন খুব ভালোভাবে তান্ত্রিক হুজুর কবিরাজ খুঁজতে শুরু করেন। একটা পর্যায়ে এসে এই যে হুজুর নাবিককে ঘটনাটা বলেছিল, তার সন্ধান পান, তার কাছে আসেন। হুজুরের কাছে শুরু থেকে শেষ পর্যন্ত ঘটনাটা খুলে বলেন। হুজুর বলেন যে এরকম একটা জটিল সমস্যা, এই জিনিসটা আসলে আমি সমাধান করতে পারবো কিনা, তারপর আমি দেখি যে ব্যাপারটা কি হয়েছে, একটু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করি। তো উনি কিছু জিনেদেরকে ডাকতে পারতেন, তো তাদেরকে ডাকেন যে আসলে ঘটনাটা কি হয়েছে এটা একটু বোঝার জন্য, তাছাড়া তো বোঝা যাচ্ছে না। রাকিবের কাছে জিজ্ঞেস করে রাকিব শুধু অতটুকুই বলতে পারে, ওই যে মাংসের উপরে পা পড়েছে, এতটুকুই, কিন্তু আসলে সমস্যাটা কি। আর তান্ত্রিক যেটা বলেছে এটা সত্য কিনা, এটা তো একটা ক্রস চেক করার দরকার, মিলানোর দরকার, আসলে সেই বিষয়টা সত্য কিনা। তো ওই যে হুজুর, উনি সবকিছু শোনার পর একটু সময় নিয়েছিলেন, একদিন জাস্ট সময় নিয়েছিলেন আর কি। তো যেই রাত্রে সময় নিয়েছিলেন আর কি, ওই রাতেও কিন্তু ছোটখাটো ঘটনা ঘটেছে। তবে এই ঘটনাটা শুধু রাকিবের সাথেই ঘটতো, পরিবারের অন্য কারো সদস্যরা এটা আসলে ফিল করতো সেভাবেই। যদি রাকিবের সাথে ঘটতো, আশেপাশ থেকে তারা ফিল করতো তাদের উপর আক্রমণ করেছে, বিষয়টা এরকম না। পরের দিন হুজুর ডেকে পাঠান, ঘটনা তো 12-13 সাল,
মোটামুটি তখন সবার হাতেই মোবাইল ফোন ছিল। তো হুজুর ফোন করে আসতে বলেছেন যে আপনারা একটু আসেন, আপনাদের সাথে কথা আছে, আমি কিছু তথ্য পেয়েছি। তো হুজুরের বাড়িটা হচ্ছে এই রাকিবদের যে গ্রাম, এই গ্রাম থেকে কয়েক গ্রাম পরে বলতে তাও 6-7 গ্রাম পরে আর কি। তো রাকিবের পরিবার হুজুরের কাছে আসে। হুজুর ওই পরিবারকে যা বলে তা শুনে তো পরিবারের সদস্যরা বেশ ঘাবড়ে যান। হুজুর বলেন যে আপনার ছেলেকে সুস্থ করার জন্য যে তান্ত্রিকের কাছে নিয়ে গিয়েছিলেন, সে আসলে আপনার ছেলেকে কখনো সুস্থ করতে চাই নাই, বরং সে আপনার ছেলের আরো বড় ধরনের ক্ষতি করেছে। হ্যাঁ, সে কিছু তথ্য দিয়েছে, এটা সত্য। যেমন আপনার ছেলে জিনগুলোর খাবার নষ্ট করেছে, এই জিনগুলো খুবই দুষ্টু, খারাপ, মাংস খেকো জিন, এই পর্যন্ত ঠিক আছে, এই সমস্ত কথা শতভাগ সত্য। তবে যখনই আপনার ছেলেকে সে দেখেছে, সে বুঝতে পেরেছে যে এই ছেলের সাথে এমন কিছু জিনদের সংযোগ হয়ে গেছে যেগুলো খুব শক্তিশালী। এদেরকে যদি বশ করা যায়, বন্দি করা যায়, তাহলে এদেরকে দিয়ে সে আরো কঠিন কঠিন কাজ করাতে পারবে। মূলত ওই জিনদেরকে দিয়ে সে কার্য সিদ্ধি করাতে চেয়েছিল। সে এমন একটা কাজ করেছে যে ওই জিনদেরকে ওই রাকিবের সাথে এমনভাবে আটকে দিয়েছে, ওই জিনগুলো আর যেতে পারছে না। এদিকে ওই জিনগুলো রাকিবের উপর ক্ষিপ্ত ছিল, ওই জিনদের উপরও সে নির্যাতন করছে, মেনে নিতে হবে কথা। একটা পর্যায়ে এসে নাকি ওই জিনেরা বলেছে যে ঠিক আছে, আমরা বিষয়টা ভেবে দেখবো, তবে রাকিবকে আগে আমরা মেরে ফেলি, তারপর চিন্তা ভাবনা করব। তান্ত্রিকও রাজি হয়ে যায়। এই কারণে এই সমস্যা কিন্তু কমছে না, বাড়ছে। মূলত এই তান্ত্রিক সে একটা অসৎ উদ্দেশ্য হাসিল করার জন্যই রাকিবের এই সমস্যার সমাধানের জন্য বিন্দুমাত্র প্রচেষ্টা করেনি, উল্টো রাকিবকে এই জিনেদের হাতে হত্যা হওয়ার জন্য সে অনুমতি দিয়েছে। ঠিক আছে, তোমরা তোমাদের মতো কাজ করো, কিন্তু কথা ওই একটাই, আমার কথা শুনতে হবে। তখন ওই হুজুর বলেন যে সমাধানটা একদম সহজ ছিল। সহজ কেমন? যে ওই জিনেদেরকে হাজির করে তাদেরকে বলা যে তোমরা আসলে খাবারটা নষ্ট করার কারণে ক্ষিপ্ত হয়ে গেছো, ঠিক আছে, তোমাদেরকে আলাদাভাবে কিছু একটা দিয়ে দেওয়া হবে, ছোট্ট একটা মাংসের টুকরাই তো, না হয় সেটার ওজন 1.5-2 কেজি হবে, তোমাদেরকে এরকম একটা বিশেষ কিছু দিয়ে দেওয়া হবে, রাকিবকে ছেড়ে দাও। কিন্তু বিষয়টা এখন অন্যদিকে মন নিয়েছে। এই জিনগুলো এখন অন্য এক মায়াজালে বন্দী হয়ে গেছে, একটা জাদুর এক মায়াজালে বন্দী হয়ে গেছে। এখন পরিবেশ পরিস্থিতি আরো জটিল হয়ে গেছে। হুজুর বললেন যে ঠিক আছে, তারপরও আমি দেখি, আমি একটু আমল করি, দেখি আল্লাহ তাআলার তরফ থেকে কি ইশারা পাই, কিভাবে সমস্যাটা সমাধান করা যায়, আপনারা আপাতত চলে যান। তো এই তথ্য জানার পর ওনারা তো চলে আসে, ওনারা তো আরো চিন্তিত হয়ে যায়। কেউ কেউ বলেন যে দাঁড়ালে ওই তান্ত্রিকের কাছে যাই, এমন পিটানিটা দেবো, সেই কাজটা কেন করলো। তখন আরো কয়েকজন লোক বুদ্ধি দেয় যে না, ওই তান্ত্রিকের কাছে এখন গেলে সে যদি আরো বড় ধরনের কোনো ক্ষতি করে ফেলে, আপাতত তান্ত্রিককে বুঝতে দেওয়ার দরকার নাই যে আমরা এটা জানি, আমরা এই হুজুরকে দিয়ে কোনো একটা কাজ করানোর চেষ্টা করি। তো ওই দিন রাতে হুজুর একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখলেন। উনি দেখলেন একটা বামন আকৃতির জিন। এই বামন আকৃতির জিনের চেহারা যে খুব ভয়ঙ্কর তা না, স্বাভাবিক মানে মানে বামন আকৃতির জিনেরা যেরকম হয়, দেখা যাচ্ছে চেহারাটা অনেক বয়স্ক ব্যক্তিদের, একটা ছোট শিশুর চেহারা যদি একটা বয়স্ক ব্যক্তিদের মতো হয় কেমন হয়, মানে ওই রকম টাইপের দেখেছেন আর কি, যে দেখলে যে ঘুমের মধ্যে প্রচন্ড ভয় পেয়েছেন, বিষয়টা এরকম না। হুজুর ফিল করলেন এবং খেয়াল করলেন স্বপ্নের মধ্যেই যে ওই অভাবটা এসেছে স্বপ্নের মধ্যে, কিন্তু তাকে ক্ষতি করার কোনো ইন্টেনশন নিয়ে এসেছে, বিষয়টা এরকম না। মনে হচ্ছে ওই অভাবটা তাকে কিছু বলতে চাচ্ছে কিন্তু বলতে পারছে না, সে বলার চেষ্টা করছে, বোঝাতে পারছে না, তার কথাটা ওই হুজুরও বুঝতে পারছে না। তবে ওই অভাবটা আক্রমণাত্মক না, সে মনে হচ্ছে খুব দরদ দিয়ে কিছু একটা বলতে যাচ্ছে। এরপরই হুজুর ঘুম ভেঙে যায়। তো এরপর ওই রাকিবের পরিবার আবার পরদিন হুজুরের কাছে আসছে, এসে জানা যায় রাকিবের শারীরিক অবস্থা আরো খারাপ হয়ে গিয়েছে। মানে অবস্থা এতটাই খারাপ, মনে হচ্ছে সে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে চলে গেছে, তাকে আর বাসায় রাখা যাচ্ছে না, অনতিবিলম্বে তাকে হসপিটালে ভর্তি করাতে হবে। হুজুর তখন চিন্তা করলেন যে আর দেরি করা যাবে না, এখন একটু রুকিয়াতে বসতে হবে। রাকিবকে নিয়েই রুকিয়াতে বসেন। রাকিবের শরীরে জিন হাজির করার চেষ্টা করে, যদিও রাকিবের শরীরের অবস্থা ভালো ছিল না, তারপরও তার শরীরে হাজির হবে, কেননা জিনেরা তার শরীরে একটা কানেকশন দিয়েছে, একটা অ্যাক্সেস দিয়েছে, যার কারণে রাকিবের শরীরেই হাজির করানো যাবে। হুজুর চেষ্টা করেছিলেন একটা বিশেষ পদ্ধতিতে, উনি স্বপ্নে যে জিনটাকে দেখেছিলেন ওই জিনটাকে হাজির করানোর।
কারণ এই জিনটাকে দেখে মনে হয়েছে ওই যে বামন আকৃতির যে জিনগুলোর সংযোগ হয়েছে এদের সাথে এই জিনের কোনো একটা বিষয় আছে, সে কিছু বলতে চায়। তো সেই জিনটা হাজির হয়, এসেই সালাম দেয়, এসে বলে যে হুজুর আমি একজন মুসলিম জিন, আর রাতে আপনি যাকে স্বপ্নে দেখেছেন আসলে সে আমি আপনাকে কিছু বলতে চাই, কিন্তু কোনো এক অজানা কারণে বলতে পারছিলাম না। কেন বলতে পারছিলাম না সেটাও আমি বুঝতে পারছি পরবর্তীতে। এখানে একটা অদৃশ্য মায়াজাল তৈরি করে রাখা হয়েছে, যার কারণে আমি আপনাকে ঠিক তথ্যটা দিতে পারছি না। আপনি সম্মতি দিলে আমি এখন বলতে চাই। হুজুর বলেন হ্যাঁ ঠিক আছে তুমি বলো, আমি তো শুনতে আগ্রহী। তখন ওই জিনটা বলে যে এই যে রাকিবের উপরে যেই জিনগুলো সওয়ার হয়েছে, বিরক্ত করছে, তো এরা যেই গোত্রের আমি একই গোত্রের, তবে আমি মুসলিম হওয়ার কারণে গোত্র থেকে আমাকে বের করে দেয়, কারণ এই গোত্রটা আসলে কোনো ধর্মের অনুসারী না। যদিও আমি গোত্র থেকে বের হয়ে গেছি, কিন্তু আমার বন্ধু বান্ধবরা তো এই গোত্রেরই আছে, তাদের সাথে আমার মাঝে মাঝে দেখা হয়, কথা হয়। এরা একটা বিপদে পড়ে গেছে, তা হচ্ছে খাবার নষ্ট করার কারণে এরা ক্ষিপ্ত হয়েছে। এটা জিনেদের একটা স্বভাব, তারা ক্ষিপ্ত হবে, তারা তাকে হত্যা করবে বা বড় ধরনের ক্ষতি করবে, এটা তাদের একটা স্বভাব। এই কারণেই তারা কিন্তু রাকিবের উপর চড়াও হয়েছে। ওই যে তান্ত্রিক, এই তান্ত্রিকটা রাকিবের সাথে এদেরকে বন্দি করে ফেলেছে। তারা তাকে বাধ্য করছে, মানে ওই তান্ত্রিক তাদেরকে বাধ্য করছে রাকিবকে হত্যা করতে। যদিও বা তারা হত্যা করতেই চেয়েছিল, কিন্তু তারা এই চিন্তা করে এখন পুরোপুরি হত্যা করতে পারছে না। রাকিবকে পুরোপুরি হত্যা করার পর তান্ত্রিক এই জিনেদের সাথে কি করবে? তাদেরকে তো একটা মায়াজালে আবদ্ধ করে ফেলেছে। রাকিব যত দ্রুত মারা যাবে এটা কিন্তু ওই জিনেদের জন্য ক্ষতির কারণ হবে, কিন্তু তান্ত্রিক চায় রাকিব দ্রুত মারা যাক। এই জন্য ওই জিনদেরকে দিয়ে আরো বেশি ক্ষতি করার চেষ্টা করছে। রাকিব মারা যাওয়ার পরেই মূলত ওই জিনদেরকে পরিপূর্ণভাবে সে আয়ত্ত করতে পারবে। এখন ওই জিনেরাও চায় এর থেকে মুক্তি পেতে, ওই তান্ত্রিকের হাত থেকেও মুক্তি পেতে। আর রাকিবকে যেহেতু তারা একবার একটা সমস্যায় ফেলে দিয়েছে, তাদের সাথে রাকিবের বডির একটা কানেকশন তৈরি হয়ে গেছে, তাই রাকিবকে চাইলেই কিন্তু তারা ছেড়ে যেতে পারবে না। এখানেও একটা বিষয় কাজ করবে, সেটাও আমি বলে দিব। আমি ওই জিনদের সাথেও কথা বলেছি। এখন মূলত আমি যেটা বলতে চাই সেটা স্বপ্নের মধ্যেও বলতে পারছিলাম না, সেটা ওই তান্ত্রিকের কারণে। এই ছেলেকে বাঁচানোর জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে একটা পাঠা জবাই করে এর মাংসগুলো ওই জিনেদের উদ্দেশ্যে দিয়ে দিতে হবে, যেহেতু তাদের খাবার নষ্ট করেছে। আর বিশেষ একটা পদ্ধতিতে, একটা বিশেষ রুকিয়ার মাধ্যমে এই পাঠাটা যদি জবাই করে দিয়ে দেওয়া হয়, তাহলে ওই তান্ত্রিকের যেই জাদুটোনা এটা ওই জিনেদের উপর থেকে কেটে যাবে, আর রাকিবের উপরে ওই জিনেদের যে প্রভাব এটাও কেটে যাবে। আর এটা কেটে যাওয়ার পর রাকিবকে ডাক্তারি চিকিৎসা নিতে হবে, তাহলে আল্লাহর রহমতে সে সুস্থ হয়ে যাবে। এটাই সমাধান। তখন হুজুর বলেন আসলেই তো এটার সমাধান অনেক সহজ ছিল, কেন জানি এই বিষয়টা অনেক জটিল হয়ে গেছে। আমি এবার বুঝতে পারলাম যে কেন এই সমস্যাটা জটিল হয়েছে। এটা একটা সাধারণ সমাধান ছিল। এই ধরনের ক্ষেত্রগুলোতে এই ধরনের সমাধানই সাধারণত হুজুররা দিয়ে থাকেন। তারপরও কেন যেন পারা যাচ্ছিল না, কেন এই সমস্যাটা জটিল হয়েছে, কেন রাকিবের উপর ওরা এত চড়াও হচ্ছে। তা তো হাজির হয়ে বা কোনো না কোনো ভাবে অন্য কিছু চাইতে পারতো। তখন ওই মুসলিম বামন জিন মূলত বলে দেয় যে কোন পদ্ধতিতে রুকিয়াটা করতে হবে। তো হুজুর সেই পদ্ধতিতেই করেন। আল্লাহর রহমতে ওই জিনেদের উপর থেকে তান্ত্রিকদের প্রভাবটাও কেটে যায়, ওই তান্ত্রিক যেই একটা জাদু করেছিল আর কি, এই প্রভাবটাও কেটে যায়। আর রাকিবও আস্তে আস্তে আল্লাহর রহমতে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যায়। তবে তার বছরখানেক সময় লেগেছিল তার আগের ওই শারীরিক অবস্থাটা ফেরত আসতে। তবে এই সমস্যা হওয়ার পর থেকে তো রাকিবের এই ধরনের একটা জটিল সমস্যা তৈরি হলো। আল্লাহর রহমতে সে যখন ধীরে ধীরে সুস্থ হয়ে যেতে থাকলো, এরপরে কিন্তু তার ওই যে উড়নচণ্ডী স্বভাব, যেটা এই যে ঘোরাঘুরি করা, এই বিষয়টা কিন্তু ছিল না। সে একদম 8-10টা স্বাভাবিক মানুষ যেভাবে চলাফেরা করা উচিত সে ওই জীবনেই ফেরত আসে। এটাই ছিল ঘটনা। প্রিয় লিসেনার্স, আসলে এই যে ঘটনার মধ্যে একটা বড় শিক্ষণীয় ব্যাপার হচ্ছে, কোনো তান্ত্রিকের কাছে হুটহাট চলে যাওয়া যাবে না। এই তান্ত্রিকগুলো কিন্তু অনেকভাবে মানুষের ক্ষতি করে। তারা ওই মানুষের সাথে থাকা যে জিনগুলো, ওই জিনগুলোকে আগে মাপ করে এরা কি স্বাভাবিক জিন নাকি এরা এক্সট্রা অর্ডিনারি জিন, আলাদা শক্তিশালী কোনো জিন। যদি বুঝতে পারে এরা আলাদা শক্তিশালী কোনো জিন, তাহলে ওই জিনদেরকে আটক করে তারা তাদেরকে দিয়ে কাজ করানোর চেষ্টা করে। এইভাবে ওই জিনেদের সাথে ওদের আলাদা একটা চুক্তি হয়ে যায়। যদি জিন বলে ঠিক আছে আমি তোর কাজ করে দিব, কিন্তু এই ছেলেটাকে মারতে দে, তখন অনুমতি দিয়ে দেয়। তখন কিন্তু দেখা যায় যে ওই তান্ত্রিকের দ্বারা কোনো কাজ হয়নি,
তো ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এই ধরনের ঘটনা ঘটে। এই জন্য আমরা বলি যারা শরিয়া সম্মত রুকিয়া করেন, এই ধরনের সমস্যা যারা আক্রান্ত আমাদের মধ্যে কেউ হয়েছে, তাদের ক্ষেত্রে পরামর্শ দিব যে এই টাইপের লোকের কাছে যেতে, যারা শরিয়া সম্মতভাবে সমাধানের চেষ্টা করেন। ধন্যবাদ জানাচ্ছি তাহিয়ান আল আশফানুর রহমানকে।